নমস্কার, আদাব, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ লেজারি ব্যাট। আমার সাথে আজকে সজীব সরকার আছেন। সজীব, কেমন আছো? নমস্কার শুভদীপ দা, তোমাকে নমস্কার জানাচ্ছি। আমাকে কেন নমস্কার জানাচ্ছ? তোমাকে জানাচ্ছি কারণ তুমি যে কাজটা করছো হ্যাঁ, এইভাবে ভাবে না সবাই। জানি না, তার সঙ্গে ধন্যবাদ। আমি তো এটা মনে করি যে আমি একটা আড্ডা মারছি। তোমাকে এই দেখো সকাল সকাল জাগালাম, উঠিয়ে আনলাম, টেনে বিছনা থেকে তুলে আনলাম। আমার এটাই মজা। আজকাল কি হতো, আগেকার ছোটবেলায় যখন কলকাতায় বড় হয়েছি, এই 4টে-5টে থেকে সবাইকে টেনে টেনে বাইরে খেলতে আনতাম। এখন ওইটাই আমি পডকাস্টে করছি, সকাল সকাল সবাইকে টেনে আনছি যে চলো ঘুরি, একটু আড্ডা মারি। আচ্ছা, আসলে আড্ডাটা না অনেক রকমের হয়। হ্যাঁ, এই যে প্রোডাক্টিভ আড্ডা খুব কম হয়। হ্যাঁ, সেটা অবশ্যই। আমরাও আড্ডা মারতাম, মানে যেটা হয় ক্যাচরা আড্ডা বেশি। হ্যাঁ, আড্ডা বলতে এইটাই বুঝি, ক্যাচরা আড্ডা। কিন্তু এরকম প্রোডাক্টিভ আড্ডা কজনের হয়, মানে এই ভাগ্যটাই থাকে না সবার। আর তুমি যেভাবে এই ইয়েটাকে সবাইকে গুছিয়ে নিয়ে আসছো, করছো তোমার এই কাজটা, এটা তো এর জন্যই তোমাকে জানালাম। থ্যাংক ইউ সো মাচ। না মানে আমি সবসময় তোমাদের কাজ তো দেখতামই, তোমার, অর্ক, কৌস্তব, এবং যখন আমি বাইরে থাকতাম তো ভাবতাম যে হয়তো কোনোদিন আলাপ হবে, বাট সেটাই ম্যানিফেস্টেশনের পাওয়ার যে আজকে তোমাদের সাথে একটা বন্ধুত্ব না, ছোট ভাইয়ের জায়গায় তোমরা সবাই আমার। তো সজীব, যেটা আমি প্রথম শুরু করবো যে মিউজিক নিয়ে কখন ভাবতে শুরু করলে, এবং মিউজিকটাকে পেশা কিভাবে তুমি ডিসাইড করলে যে এটাকে নিয়েই এগোবে? দেখো, আমি ছোট্ট একটা ঘটনা বলি, যেটা আমার একদম ছোটবেলার। আমার বাড়ি তো গ্রামে, নদিয়া জেলার শান্তিপুর থানা অঞ্চলে গোবিন্দপুর বলে একটা গ্রাম আছে। আচ্ছা, সেই গ্রামটা অনেক বড়। গোবিন্দপুর গ্রাম, সেটা মানে সারাউন্ডেড যে ইয়েটা সেটা অনেকটা বড়। আমি মাপটা এক্স্যাক্টলি মনে নেই, তাহলে বলতাম। আর আমার বাড়িটা ছিল জাস্ট টাউন থেকে কিছুটা গিয়ে, হাই রোড থেকে তোমাকে নামতেই হবে, কারণ আমার বাড়ি পর্যন্ত কোনো গাড়ি টাড়ি যাওয়ার কোনো অপশন নেই। আচ্ছা, ছিল না। সাইকেলটা একমাত্র অপশন। তুমি সাইকেলটা, একটা রেল লাইন আছে, রেল লাইনটা ক্রস করে যেতে হয়। বাহ। তো এরকম জায়গায় ছোটবেলার ঘটনাটা, আমি ক্রিকেট খেলছি কি ইয়ে করছি বন্ধুদের সঙ্গে। আমি খেলাধুলায় পারদর্শী কোনোদিন না, মানে খুব ভালো পারতাম না, এখনো পারি না। একটু মনের জোর দিয়ে খেলার চেষ্টা করি, হ্যাঁ, কিন্তু হয় না, আমি বুঝতে পারি সেটা। এবার তখন খেলতাম, একটা হয়তো কেউ ব্যাট করছে, আমি ফিল্ডিং করছি, একটা ক্যাচ ধরেছি, তাতে ভেবেছি বাহ, এ তো আমি অনেক শিখে গেলাম, এরকম একটা ব্যাপার। তো ওই সময়টা আমি খেলতে খেলতে কি উইকেট কিপিং করছি, কি কোথাও ফিল্ডিং করছি, যাই হোক, খেলতে আমি নাকি হাঁটু বাজাচ্ছি। আচ্ছা, সেটা আমি তখন বুঝতাম না, বুক বাজাচ্ছি। হয় না এরকম, মনে আনন্দে, মানে অবচেতনে কিছু একটা করে যাচ্ছি সেইটা। কিন্তু আমি লক্ষ্যটা ওখানে, যে কখন বলটা আসবে, আমি ধরবো, ক্যাচ ধরবো, আমাকে দেখাতে হবে বন্ধুদেরকে না আমিও ভালো পারি, তোদের মতো পারি। তো আর মানে ওইটুকুই আমার জগৎ ছিল। তার বাইরে যে অনেক বড় জগৎ, একটা ক্রিকেট টুর্নামেন্ট হয় বড়, যেটা ন্যাশনালের যে ইয়েগুলো, সেটা পরে বুঝেছি। হ্যাঁ, তখনই শুনতাম যে একটা বড় একটা ক্রিকেট টিম আছে, যেটাই আজাহার উদ্দিন ক্যাপ্টেন। হ্যাঁ, তো এগুলো জানতাম না, কোনটা এলবিডব্লিউ, কোনটা ইয়েটা, এইগুলো যাই হোক, ওগুলো ছেড়ে দাও। তো আমার তখন মনে হতো এই যে বন্ধুগুলো মিলে খেলছি, এইটাই হচ্ছে টিম। তো আমার ফোকাস থাকতো ওখানে, বাজিয়ে যেতাম। তো এটা মা কখনো ফলো করেছে, দেখেছে ওটা, কি বালতি নিয়ে স্নান করতে যাচ্ছি, বালতি বাজাচ্ছি, গামলা নিয়ে স্নান করতে যাচ্ছি, গামলা বাজাচ্ছি, এরকম। মানে জানতামই না আমি কখন বাজাচ্ছি। তো ওই সময় ওখানে মা খোঁজ করে একজন টিচার দিলেন তবলা শেখার জন্য। উনি নাচের টিচার, বাসুদেব ঘোষ নাম, আমার এটা মনে আছে। তো উনি বলেছিলেন যে আমি তো তবলা শেখাই না, আমি একজনকে বলে দেবো, তিনি এসে শেখাবেন। তো সেরকম হয়েছিল, তারপরে সেটা অনেকদিন কন্টিনিউ হয়েছিল, তার কাছে শিখতাম, মা শেখাতে নিয়ে গেছিল। এইবার আমাদের ওখানে কীর্তন হয়, কালীবাড়ি বলে একটা জায়গা আছে যেখানে কীর্তন হয়। তো ওই কীর্তনে নাম কীর্তন হয়, তো সেটা 24 প্রহর, অষ্টম প্রহর, এগুলো যেগুলো হয়, সেটা ওখানে হতো। তারপর নীলা কীর্তন। তো
এই নাম কীর্তনে দেখতাম সবাই নেচে নেচে খোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, গান করছে, ওই যে আনন্দটা, আমি কখন যেন ওইটার মধ্যে ঢুকে যেতাম। আচ্ছা। তো একদিন কি হয়েছে, একদিন একটা করতাল, ওদের কোনো প্লেয়ার ছিল না, তো করতালটা রাখা ছিল ওই মানে যে কুঞ্জটা সাজানো হয় সেই কুঞ্জর পাশে। আচ্ছা আচ্ছা। সেটা অনেক রাত্রে। আচ্ছা। কারণ সেদিনকে নাম কীর্তনটা শেষ হবে ভোরবেলা, ইয়েটা শুরু হবে। তো রাত্রে খাওয়া দাওয়া করে, মানে রাত্রে খাওয়া শেষ করে মা কাকিমা সবাই মিলে আমরা গেছি, নিয়ে গেছে আমাকে। তো ওই করতালটা আমি নিতে গেছি। ওই ভদ্রলোক যে আরেকজন বাজাচ্ছিলেন তিনি আমাকে এমন বকা দিয়ে দিলেন, প্রচন্ড ভয় পেয়েছিলাম। এবার সেটা তো একটা হলো, তার সঙ্গে হচ্ছে মায়ের বকা খাওয়া, যে তুই কেন গেছিস, ওইটাই কেন হাত দিতে গেছিস, তুই পারিস, তুই তো পারিস না, তুই যখন পারবি তখন বাজাবি। তো ওইটা আমার এখনো মনে আছে। ওইটা থেকে কোথাও মনে হয় যে কোথাও ওইটা থেকে ঘুরতে ঘুরতে এসে আমার ওইখান থেকে একটা মানে সাহস, মানে ইচ্ছেটা জাগলো, তীব্র ইচ্ছে যে এটা আমি বাজাবো। এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে যেটা তোমার এমনি ছোটবেলায় ওই পাড়ায় পাড়ায় যেগুলো হয় না, তবলা শেখা, গান শেখা, তাদের একটা কম্পিটিশন হয়, সেটা নিজেদের পাড়া থেকে বেরিয়ে অন্য পাড়া, তারপরে থানা, পুরো থানা অঞ্চল, এইসব করে হয়। তো ওইটা করে আমার যে সঙ্গীত একাডেমি ছিল সেটা টাউনের মধ্যে, তো সেখানে বাজাতে নিয়ে গেছে। সেইখানে মানে বাজাতে নিয়ে গিয়ে সেখানে বাজিয়েছি, বাজনাটা খুব ভালো হয়নি, আর ইয়ে করে আমাকে বাজাতেও দেয়া হয়নি, বুঝতে পারলেন? ভালো হয়নি বলেই হয়তো বাজাতে দেওয়া হয়নি, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেককে না, ভালো হোক খারাপ হোক, একদম ছোট যারা, তাদেরকে ইন্সপায়ার করা, পুরো সুযোগটা দেওয়া উচিত। তো ওইটা প্রতিভাটা কোথায় লুকিয়ে থাকে কার, সেটা আমরা কেউ বুঝতে পারি না, মানে একটুখানি দেখে। আর এই কৃতিত্বটা আমি বলবো পুরোটা মায়ের। খুবই মানে ছোটবেলায় তো এগুলো বোঝে না কেউ, মা পরে আমাকে বলে, জানিস তো তোকে এটা করতে দেয়নি, করতে দেওয়া হয়নি। এরকম আরো যেমন নেহেরু চিলড্রেন্সে বাজাতে এসেছি কলকাতায়, বাজাতে এসে তবলাটা নিয়ে বসেছি, একটুখানি বাজিয়েছি সবে, তখন উঠানটা ধরেছি, উঠানটা বাজানোর পরে কায়দা বাজিয়েছি, বাজানোর পরে থামিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি না কাউকে, দেখতে পাচ্ছি না কে কোথা থেকে জাজমেন্ট করছে কি করছে। তার আগে দু একটা জাজমেন্ট ওখানে শান্তিপুরে হয়ে গেছে, ওরকম কম্পিটিশন হয়ে গেছে, সেটা ফার্স্ট হয়েছে, কোনটা সেকেন্ড হয়েছে। তার সেই সময়ের মধ্যে আমাদের কয়েকটা বন্ধুদের গ্রুপ হয়েছে, সবাই ছোট, মানে একদম গেরি। হ্যাঁ, তো এখানে ইয়ে করেছে কি, হঠাৎ বন্ধ করে দিয়েছে, কোথা থেকে বলছে, কাউকে দেখতে পাচ্ছি না, সেটা অন্য কোথাও থেকে শুনছে, শুনে নিয়ে সেটা জাজমেন্ট করছে, দেখতেও পাচ্ছে হয়তো, আমি জানি না। তখন নেহেরু চিলড্রেন্সে ওরকম করে হতো। আর কলকাতা তো আমার কাছে তখন স্বপ্ন, কলকাতায় যাচ্ছি, শিয়ালদা নেমে একটা দোকানে কোথায় একটা লুচি না কি খাইয়েছিল, তো ওরকম বন্ধ করে, কেন বন্ধ করেছে সেটা বাইরে বেরিয়ে এসছি, বন্ধ করে দিয়েছে, থামিয়ে দিয়েছে, আর বাজাতে হবে না, চলে যাও। চলে এসছি, এসে তখন হঠাৎ আমার যিনি টিচার ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে কেন বন্ধ করলো, তুমি কি জিজ্ঞেস করেছো? বললাম না, জিজ্ঞেস তো করিনি। এইবার বললো তাহলে তুমি আবার যাও, গিয়ে জিজ্ঞেস করো। তো ওই যতক্ষণে এই কথাটা হচ্ছে ততক্ষণে আরেকজন ঢুকে গেছে, কম্পিটিটর। তো ঢুকে যাওয়াতে তখন আর আমাকে ঢুকতে হয়নি, ঠিক তারপরে গিয়ে আবার ঢুকে যাবে, না আমাকে জিজ্ঞেস করতেই হবে এবার। হ্যাঁ, কেন বন্ধ করলো, পুরো বাজনাটা শুনলো না কেন? এইবার তখন গেলাম, তখন জিজ্ঞেস করছে কি হয়েছে, তুমি তো বাজিয়েছো, আবার কেন এসছো? কাউকে দেখতে পাচ্ছি না, একটা অদৃশ্য কারোর সঙ্গে কথা বলছি। তখন বললাম না আমি বাজিয়েছি, কিন্তু আপনি আমার বাজনাটা শুনলেন না কেন, থামিয়ে দিলেন কেন? তখন তো এইভাবে বলতে পারতাম না, ঠিক ভয়ে ভয়ে ইয়ে করে, না আপনি আমার বাজনাটা শোনেননি কেন, থামিয়ে দিয়েছেন সেটা শোনার জন্য, এরকম। এখনো যে খুব জোর দিয়ে কিছু বলতে পারি সেটা। তো তখন উনি বলেছিলেন দেখো মা তো ভাত রান্না করেন, দেখেছো এটা? হ্যাঁ দেখেছি। তাহলে
ভাত পুরো ভাতটা কি দেখতে হয় রান্না করার সময় যে কি হচ্ছে, পুরো ভাতটা হয়েছে কিনা, না একটা দেখে তো বললাম হ্যাঁ, তখন জানি না একটা দেখে না দুটো দেখে, হ্যাঁ বললাম, বলছে আমরাও এরকম ভাবে বুঝে নিয়েছি, ভালো হয়েছে তুমি যাও। বড় কথা এটা। এই একটু এগিয়ে দিল। প্রথমে ভয় পেলাম, কি হলো, ওই যে ভালো হয়েছে তুমি যাও, এই যে একটা ভাত দেখলেই বোঝা যায় কতটা কি, তখন আরো জোরটা বাড়লো। বললাম না, যদি কম্পিটিশনে কিছু হয় তাহলে বুঝবো যে না ঠিক আছে আমি ঠিক পথে এগোচ্ছি, আর যদি না হয় তাহলে আমাকে আরো প্র্যাকটিস করতে হবে। তো তোমার ছোটবেলার ব্যাপারে একটু আসি। তোমরা কি বাংলাদেশ থেকে এসেছিলে? যত আমার মনে আছে একবার আমরা কথা বলছিলাম, তো সেটা কিভাবে এলে, কোন বয়স? তুমি বাংলাদেশের ঠিক তুমি কি মানে বাংলাদেশে ছিলে, এটা তোমার মনে আছে, নাকি তোমার জন্ম এখানে হয়েছিল? না, আমার জন্ম বাংলাদেশে। আচ্ছা। হ্যাঁ, আমি দুবার এসেছি মোট। আচ্ছা। একবার ছোট্টবেলায়, তখন 3 বছর কি 3.5 বছর এরকম সময় ঘুরতে এসেছি। আর এখানে আমার রিলেটিভ থাকতেন, কাকা, আমার দিদা, আচ্ছা, আরো অনেকেই থাকতেন। আচ্ছা। তো যেহেতু তখন আমার দাদু বেঁচে ছিলেন, বাবা ওখান থেকে আসার কথা ভাবতো না। দাদু ওখানেই? হ্যাঁ। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে আমাদের পাবনা ডিস্ট্রিক্টে। আমার ময়মনসিংহের। আচ্ছা। জানি না কেন ওইরকম, মানে যে এখনো বাংলাদেশে আমি একবারই গেছি, তবে এখন ওই জানি না বাঙাল ঘটি, ইস্ট বেঙ্গল মোহনবাগান, সে কেন ইস্ট বেঙ্গল তাও জানি না, কেন এত টান তাও জানি না, বাট একটা আছে মানে ফর সাম রিজন। সরি, না এইটা হয়, এটা যে যশোরটা আমরা যদি এখান থেকে ঢুকে যাই, বেনাপোল ওপার দিয়ে জাস্ট ঢুকে গেলাম, ঠিক ক্রস করার পরেই শুরু হয়ে যায় যে সমস্যা নাই, প্রচুর সমস্যা চারপাশে, কিন্তু বলে যে সমস্যা নাই। এই যে একটা সরলতা, এই সরলতা পাবে কোথায় এখানে? সেটাই, মানে আমি যখন মাস্টার্স করতে যাই অনেক বছর আগে 98-এ অস্ট্রেলিয়াতে, তখন আমার রুমমেট বাংলাদেশিরাই ছিলেন, এবং মানে সত্যি ওই 1.5-2 বছর আমার খুব খুব আনন্দে কেটেছে, গল্প করে আড্ডা করে, খুব অদ্ভুত, মানে এত আন্তরিক, এত মানে কি বলবো, মানে আমার মনে আছে একবার আমি যখন ফিরে আসছি, ওরা আমাকে নিয়ে গেছে, একটি মেয়ে এবং একটি আমার বন্ধু, ওরা আমার ইউনিভার্সিটিরই ক্লাসমেট। তো আমার মেয়েটি আমাকে বলছে আমার একটা ভাইয়ের জন্য টি শার্ট কিনবো, তো ওটা তোরই মতো তার চেহারা, তো একটু যাবি মাপটা দেবো। তো আমি গেছি, পছন্দ করেছি এটা, তো ওটা আমাকেই গিফট করেছে। আজও আছে আমার ওই টি শার্টটা, কিন্তু তাদের সাথে আমার কোথায় তারা হারিয়ে গেছে সেটা জানি না, খুব দুঃখের ব্যাপার। বাট খুব মনে পড়লো তোমার। এটা হয়, এই যে মাঝখানে এই যে এটা বেড়াটা দিয়ে, এটা ইচ্ছাকৃত কিন্তু করা, জানো তো, মানে পুরো পলিটিক্যাল একটা স্বার্থের জন্যই এটা করা। না করলেও হতো, বা হলেও একটা মানে অন্য ভাবেও এটাকে চালানো যেত, তাই না? মানে সেটাই আর কি, মানে একটা আসা যাওয়ার মাঝখানে, একটা আতিথেয়তার মাঝখানে দেখো একই রকম সব আমাদের চলাফেরা, ভাষা, খাবার ভঙ্গি, মানে সমস্ত কিছু, সাহিত্য সব এক, শুধু মাঝখান থেকে একটা কেটে দেয়া, যে না তুমি বাংলাদেশ, তুমি ভারত। তো তুমি 3 বছর অব্দি ওখানেই ছিলে? তখন ওখানেই থাকতো। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওই এলাম, এখানে এসে ঘুরে টুরে আবার ওখানে নিয়ে গেল। ওই ঘোড়াটুকু মনে হয়, ঘোড়ার ছোট ছোট কিছু কিছু মনে আছে, যেমন কালী পুজো দেখতে যাওয়া, আমার বাবা একটা সাফারি ড্রেস বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, বাবা ওখানে ছিল, খলিফা বলতো বাবাকে, কারণ ওখানে অনেক বড় একটা দর্জির দোকান ছিল, মানে দর্জি মানে ওই কাটা কাপড়ের দোকান ছিল। আর বাবার ইয়েতে অনেকগুলো লেবার কাজ করতো, যারা কাজ শিখতো সঙ্গে কাজ করতো। আচ্ছা। আর বাবার মানে ওখানেও যেরকম দেখেছি এখানেও সেরকম, বিশাল একটা কাপড়ের গাঁট বানিয়ে নিয়ে এই হাটে যাচ্ছে ওই হাটে যাচ্ছে, সেটা এখানেও তাই হয়েছে। আচ্ছা। তো ওই তখন এসে ঘুরে যাওয়া। তারপরে বাবার কথাটা বলছি, বাবা নেই এখন, মানে কেমন একটা লাগছে। হ্যাঁ, তো আবার পরে যখন কি হলো, বাবা কোনোদিনই আসতে যায়নি ওখান থেকে, ওখানে দাদু আছে, পিসি টিসি সবাই আছে, অনেকে আছে, মানে আমরা এই 4 জন, তখন বোন, মানে পরে বোন হয়েছে, আমরা তখন 3 জন ছিলাম, দাদু ছিল,
কর্তা ছিল, মানে ঠাকুমাকে কর্তা বলি। আচ্ছা। আর ছোট কাকা। আচ্ছা। ছোট কাকা বাবার সঙ্গেই থাকতো, বাবার কাছেই থাকতো। তো এই ছোট ফ্যামিলি, কিন্তু বাড়িতে সবসময় প্রচুর লোক। হ্যাঁ, মাটির ঘর, মানে আগে এরকম হতো না, এখানে পুরনো কলকাতায় ওরকম বাড়ি দেখেছি, চারপাশে ঘর, মাঝখানে দালান, উঠোন একটা, মানে উঠোন টাইপের, সেটা ওখানে উঠোন বলতো, এখানেও গ্রামে উঠোন বলে। তো সব সময় লোকজন থাকতো প্রচুর। আমি যখন এই যে কোনো ইয়েদের এই বইটাই পড়ি না, যে কি বলে এটাকে, যে আরে জমিদারের মুহুরি যারা হয়, খাজনা টাজনা লেখে, তারা বাইরের বারান্দায় বসে লিখছে, ভেতরে ঘর, চারপাশে ঘর, মাঝখানে উঠোন, এরকম শ্রীকান্ত দেয়া আছে। বলছো আমি ভিজুয়ালাইজ করতে পারছি। তো আমি যখন ওইগুলো পড়ি, আমি না আমার লক্ষ্মীপুরের বাড়িটাকে আমি দেখতে পাই কোথাও। আচ্ছা, মনে আছে এখন? আমি তারপরে যখন পুরোপুরি আসি, সেটা তখন 7 বছর। আচ্ছা, তখন তো অনেক স্মৃতি নিয়ে। তো সেটা কোন সালে তোমরা এলে এবং কেন ডিসাইড করলে? 91 এ যত সম্ভব, না 6 বছর। আচ্ছা, 91 এ। কারণ ওখানে 1 ক্লাস 1 এ ভর্তি হয়েছি, তখনই চলে এসেছি। এবার সেই আশাটা একটা প্যাথেটিক। এটা বাবার অত বড় একটা দোকান, ওখানে ওই মানে হিন্দু মুসলিম এসব ইয়েতে দোকানটাকে চুরি করালো। তখন বিএনপি হচ্ছে গভর্নমেন্টে ছিল। আর যারা চুরি করালো, আর আমরা সব আমি লীগ এরকম ইয়ে, আমি তো বুঝতাম না সব ওই সোনা যেগুলো, কিন্তু এইটুকু বুঝতাম যে আমি লীগ ভালো, হাসিনা যে হচ্ছে দেশ স্বাধীন করেছে, মুজিবুরের মেয়ে, আর বিএনপি হচ্ছে সে পাকিস্তান, খালেদা জিয়া, মানে জিয়ার ইয়ে। তো গল্পে গল্পে যেটুকু এটুকু বোঝা। তখন অতটা স্মার্টও ছিল না আমার মনে হয় কেউ, কোনো বাচ্চা 6-7 বছরে তখন কি করে বুঝবে, সে বোঝার দরকারই নেই না, নেই তো। এইবার হচ্ছে ওই সময় দোকানটা ডাকাতি হলো পরপর 3 বার, মনে হয় 2 মাস না 3 মাসের মধ্যে পরপর 3 বার ডাকাতি হলো। লাস্ট টাইম হচ্ছে দাদু স্ট্রোক করে মারা গেল ওই ইয়েতে। তার আগে 2 বার ডাকাতি হয়েছে, তাতেও বাবু ইয়ে করে যে না ঠিক আছে, ডাকাতি হয়েছে, আবার চলো, আবার ঠিকঠাক করে নিতে পারবো। লাস্ট টাইম যখন ওইটা হলো, দাদু মারা গেল, বাবু বললো না আর থাকবো না এখানে। তো সব তখন ভিটে বাড়ি ওরকমই পড়ে থাকলো। কিছু কিছু জিনিস গুছিয়ে নিয়ে দর্শনা হয়ে গেদে বর্ডার হয়ে পার হয়েছিল, এটা মনে হয়। বাবার কাছে হচ্ছে 500 টাকা ছিল, মানে ইন্ডিয়ান 500 টাকা, ওখানকার তখন বোধহয় ওই 800-900 এরকম হবে। তো ওইটা নিয়ে এখানে আসা, এসে ওই কাকাকে ঘর বানিয়ে দেওয়া হয়েছিল তখন, মানে কাকা এখানে ছিল তো বাবা কাকাকে সব দিয়ে পাঠাতো ওখান থেকে, যে তুই আস্তে আস্তে করে নে, আমরা তো সবাই এক সময় ওখানে যাব। তো ওখানে এসেই ওরকম ওঠা হয় একটা ছোট্ট জায়গার মধ্যে। এটা কোথায়? শান্তিপুরে। ওই গোবিন্দপুর বলে যে গ্রামটা বলো। তো বাংলাদেশ থেকে এসে তোমরা সব শান্তিপুরে? সব ওখানে উঠলাম, উঠে এইবার ওই স্ট্রাগলটা শুরু হলো। আচ্ছা, মানে 500 টাকার ওই স্ট্রাগল। বাবা 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। এটাও কি কাপড়েরই ব্যবসা শুরু করলো। আর সেটা হচ্ছে সাইকেলে গার্ড বেঁধে নিয়ে এই হাটে যাওয়া, ওই গ্রামে যাওয়া, সকালবেলা উঠলে মানে ফেরি করা যেটাকে বলে, সেটা করতো। আচ্ছা, তো আমিও পরে একটা সময়, তখন ক্লাস 6 থেকে আমি বাবার সঙ্গে পুরোপুরি ছিলাম, মানে এই হাটে যাওয়া, ওই হাটে যাওয়া, ভ্যান টেনে নিয়ে ইয়ে করা। তো সেখান থেকে তো তাতে কি মানে জীবনের কিছু মনে হচ্ছে যে এখন এসে যে তুমি ওই যে জীবনের ওই যাপনটা করেছো, অনেক কিছু শক্তি পেয়েছো বা অনেক কিছু শিখেছো, বা কখনো কখনো যখন একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাও, তখন তোমার মধ্যে কনফিডেন্সটা আরো বেশি হয় যে আমি করে নেব। এইটা মানে আমার তো মনে হয় এখন মানে কোনো বাচ্চারা, সেটা গ্রামে হোক আর শহরেই হোক, তারা না এই কষ্টটাকে বোঝে না, বুঝতে দেওয়া হয় না। অনেক বেশি মানে অ্যাবেল হয়ে গেছে বাবা মা
যে বাচ্চাকে আর বেশি বুঝতে দেবো না, ঠিক আছে আমরা কষ্ট করে যে করবো, কিন্তু এইটা না বোঝা দরকার। নিজেকে ভালো মানুষ তৈরি করার জন্য এই জিনিসটাকে বোঝানো দরকার যে আমি কি ছিলাম, কি নিয়ে যখন জন্মেছি, বাউলদের কথাতেও মানে সব বিয়েতেই তুমি যখন জন্মেছো তখন কি নিয়ে এসেছিলে, যে এত বড়াই করো, এত দম্ভ করো, কি ছিল তোমার, তুমি যখন যাবে কি নিয়ে যাবে, কি নিয়ে যাবে, ওই 3.5 হাত মাটি তোমার হবে সঙ্গে, তোমার হাতের মাপে 3.5 হাত মাটি, এইটুকুই। মানে আমরা প্রত্যেকে যদি মাপি না আমাদের বডি, আমাদের হাতে 3.5 হাতই হবে। তো এইটাই আমার ইয়ে যে হ্যাঁ আমি সব করতে জানি, আমি করেছি আমার ওইটার জন্য, এখন আমি নিজে ওইটার জন্য স্ট্রাগল করবো, এখনো দাঁড়িয়ে থাকার জন্য স্ট্রাগল করব। প্রত্যেকে আমার স্টুডেন্ট যারা আসে তাদেরকেও বোঝায় যে দেখ এইগুলো না মানে সহজে আসে না, আর যে কোনো জিনিস, যে কোনো এই যে আর্ট ফর্ম যেগুলো, আফ্রিকা এত কিছু আমি আগে জানতাম না, আফ্রিকার মিউজিকটা এত এত বড়, আমি এখন মানে শুনছি দেখছি এত ডাইভার্স আর এত কিছু আছে যেটা আমরা অর্কর সঙ্গে আলাপ হওয়ার পরে আরো বেশি। টাপুলিদা তো মানে প্রচুর জানে, প্রচুর শোনে। এবার অর্ক কি করে, অর্ক না ওই ছোট ছোট জিনিসগুলো দেখায়, দেখ, আর ও সবসময় বকাবকি করতে থাকে, এইটা দেখিসনি, কি কি হয়েছে জীবনে, কিছুই হয়নি, দেখ মিউজিকটা এখান থেকে আসে। সত্যি মানে খেতে পাচ্ছে না ওরা, কিন্তু যে ডান্সটা করছে এখানে, মানে বড় বড় ডিন আছে ডান্সের। একসময় ইয়েতে আমি আমাদের শুভেন্দু মাইতির সঙ্গে বেড়াতে গেছি, স্যার বলতাম, তো সেটা বেলদার ওখানে, যেখানে হচ্ছে ওই সিআরপিএফ পুড়িয়ে মারলো বেলদা ওখানে। তো ওখানে গিয়ে দেখছি স্টেজে আদিবাসীদের নাচ হচ্ছে। আচ্ছা, পাটা দেখছি, মানে পাটা এত এত ভালো একটা ডিজাইন তৈরি করছে সবার পা, আমি মানে স্টেজের সামনে থেকে দেখছি না, পাশে যে গ্রিন রুমটা করা, গ্রিন রুম থেকে এতটা উঁচু করা, মানে স্টেজটা দেখা যাচ্ছে পুরোটা না, শুধু পাটাকে দেখতে পাচ্ছি। শুভেন্দু মাইতি স্যার বসে আছেন, উনি বলছেন দেখ কাকে, তখন বোধহয় রবি মাঝি ছিল, রবিদা বাঁকুড়ারই একজন সংগঠন করে, তো উনাকে বলছে দেখ তোদের অমিতা দত্ত কি এরকম নাচতে পারে, তোদের ডিন অমিতা দত্ত কি এরকম নাচতে পারে। তখন অমিতা দত্ত ছিল রবীন্দ্রভারতীর ডিন যত সম্ভব। তো এই যে এত এত কিছু পেয়েও আমরা না ঠিক ওই শিকড়ে যেতেই পারি না। না, এটা খুব মানে একটা বড় কথা বলে, কেননা অনেক সময় আমরা না এমন এমন জিনিসের পাশ দিয়ে হেঁটে চলে যাই, এবং যে জিনিসগুলোর পাশ দিয়ে হেঁটে চলে যাই সেখান থেকে কিন্তু অনেক বড় কিছু শেখার একটা অপরচুনিটি আমরা হারিয়ে ফেলি, এবং এটা আরো বেশি হচ্ছে। মানে যেখানেই জাঁকজমক আমরা মনে করি সেখান থেকেই একটা জিনিসকে ফলো করা বা শেখার অনলি অপরচুনিটি। মানে এই যে আজকাল সোশ্যাল মিডিয়া এগুলোর যুগে মানে এই ভিউজ আর এগুলো করে মানে যার যত ভিউজ সেখান থেকেই আর কি শেখার আছে, কিন্তু অনেক ভালো জিনিস, ভালো তথ্য আমরা হয়তো দেখছি না, কেননা সেটা হয়তো সেইভাবে মার্কেট করা হয়, তাই না? মানে পুরো জীবনটাই মার্কেটিং এর উপর। এখন দেখছি ভালো জিনিসের ভিউজটা বাড়ে না, না বাড়ে না, যত তুমি খারাপ ইয়ে করবে, মানে একদম এই পপুলার জিনিসগুলো ওগুলো কি পপুলার চাই না, টেস্টের একটা ব্যাপার থাকে, মানে লোকজনের টেস্টটা কি হয়ে গেছে। এটা তুমি আরেকজনকে খিস্তি করছো, সেটা সোশ্যাল মিডিয়ায় দিলে এগুলো লোকে দেখছে, ভাইরাল হয়ে গেল, ভাইরাল হয়ে যাচ্ছে, রাতারাতি ভাইরাল হয়ে গেল, সেইটাই শিখছে, মানে খুব নেগেটিভ, সবাই ভাবছে এইটাই ট্রেন্ড, এটাই করা উচিত। তো তুমি ওই যে বাবার সাথে সাইকেলে করে করে যেতে, পেছন মানে সাথে সাথে যেতে, ফেরি করতে, তো নিজে মানে বসে কখনো মনে আছে যে করছো, বিক্রি হচ্ছে, হচ্ছে না বিক্রি, তখন কিরকম মনে হতো আর বাচ্চা হিসেবে যে কি হবে, বাড়িতে মানে সার্ভাইভ করতে পারবো কি পারবো না, কখনো এই প্রশ্নগুলো এসছে? মানে সার্ভাইভ করতে পারবো কি পারবো না সেইটা না আমি বড় হয়েও সেটা নেই, আমার এখনো নেই। বাহ, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা দর্শকদের একটু মানে বোঝার জন্য আমি আহ্বান করবো যে একটু বুঝুন এই ব্যাপারটা। এটা খুব, কারণ আজকাল আমরা খুব অল্পতেই হতাশ হয়ে যাচ্ছি, and that is why I want to say that please remember this line,
যখনকার যেরকম তখন সেরকম। হ্যাঁ, আমার কাছে এখন টাকা আছে, ঠিক আছে আমি আজকে একটু মাংস নিয়ে এসে খাবো, কালকে নেই, ঠিক আছে নুন ভাত খাবো। ভেরি গুড। হ্যাঁ, পাওয়ারফুল। তো তখন বিক্রি করতে বসতাম, হাটে বসতাম, দেখতাম পাশের দোকানে 1.5 ঘন্টার মধ্যে পাইকারি, তো অনেক হাটে পাইকারি বিক্রি হতো, সেই সব জায়গাতে 1.5 ঘন্টায় দেখছি সব সেল হয়ে যাচ্ছে। তারপর ওটা পাত্তারি গুটিয়ে বাড়িয়ে যাচ্ছে। আমি ভাবতাম বাবা কি করে জিনিসপত্র নিয়ে আসছে, কি পছন্দ হচ্ছে না ঠিকঠাক জিনিস যেটা নিয়ে আসছে, নাকি দাম বেশি, নাকি অন্য কোনো ব্যাপার, যে অনেকের ব্যবসা ভাগ্যে থাকে, সেটা কি? তো আমি এটা অনেকদিন বোঝার চেষ্টা করেছি। হ্যাঁ, ফাইনালি দেখেছি আমি তো পুরোপুরি ওইটার মধ্যে ঢুকতে পারছি না, কারণ আমার তো আরো কিছু আছে, আমি গান বাজনা করছি। তুমি এই প্রশ্নগুলো তোমার মাথায় আসছে, তখন তোমার বাবার রিয়াকশন কি ছিল, বা ওনাকে কিভাবে তুমি দেখেছো? উনি কি মানে কাম থাকতেন, বা কোনো তোমাকে বুঝতে দিতেন যে ওনার ভেতরও তো একটা নিশ্চয়ই একটা মানে অস্থিরতা বা কিছু একটা তো হবে, স্ট্রেস হবে? সেটা তো হতোই, কিন্তু বাবা একটা না, সেটা কাউকে বুঝতে দিত না। হ্যাঁ, লাস্টে যে শরীর খারাপ হয়ে মারা গেল, যেটা কারণে মারা গেল সেটা হয়তো অনেক ছোটবেলা থেকে হয়েছিল বাবার, যখন ধরা পড়লো তখন লাস্টে যা কিচ্ছু করার নেই। হ্যাঁ, তো এইরকম খুব চাপা ছিল, বুঝতে দিত না। শুধু মাকে বলতো যে দেখো আমি সারাদিন বাড়িতে কি খাই না খাই সেটা আমি কেন বুঝতে দেবো, সবাইকে বোঝাবো যে আমি জমিদার। হ্যাঁ, সেটা বাবা আমাদের বলেনি, মা বলেছে, মায়ের কাছে শুনেছি ওটা। তো এটা খুব দামি কথা, কিন্তু যে আমি কেন বুঝতে দেবো তোমাকে। হ্যাঁ, এটা মানে আমি সত্যি, কিন্তু আমি অনেক সাহস আজকে। আমি জমিদার। তো যখন ওই বিক্রি হতো না, তখন আমার মাথায় গরম হতো, একটু রাগটা হতো, বসে আছি এতগুলো নিয়ে, আবার এত পুরো বস্তা ভরে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, বাবা দেখতাম একদম কুল থাকতো। হয়তো হতো, সেটা হতোই, কারণ উনি তো পুরো ইনভেস্টটা লাগাচ্ছে ওখানে, ইনভেস্ট করছে, করে সেইটা তো এটা বের করতে হবে, পুঁজিটাকে তো বের করে আবার পরে আবার রিসাইকেল করতে হবে, তো না হলে ব্যবসাটা হয় কি করে। তো তারপরে বড় বড় হাট গুলো আমি কলেজ করতাম, করে সঙ্গে ওইগুলো করতাম, বড় বড় হাট গুলো আমি যেতাম পরের দিকে। তখন আমি কলকাতায় কাজ শুরু করছি, মানে সকাল 8টার সময় শান্তিপুর থেকে বেরোচ্ছি, বেরিয়ে রবীন্দ্র ভারতে আসছি, কলেজ করছি, ওখান থেকে এসে যাদবপুরে আসছি, প্র্যাকটিস করছি। হ্যাঁ, করে এখানে থাকা, হ্যাঁ আবার বেরিয়ে যাচ্ছি। যদি কোনোদিন এরকম থাকা জায়গা না হচ্ছে, লাস্ট ট্রেনটা 10টা 34 সেটা পাচ্ছি না, তাহলে এখান থেকে কোথায় থাকতে পারবো সেটা খুঁজছি। এরকমও হয়েছে কোনোদিন আমি ক্যানিং এ গিয়ে থেকেছি। হ্যাঁ, যে ক্যানিং লোকাল ধরে ক্যানিং চলে গেছি, ওখানে আলাপ হয়ে যায় একদিনের জন্য 2 দিনের জন্য, তাদের বাড়িতে চলে গেছি যে আজকে রাতটা থাকবো, কালকে সকালে চলে যাবো। তো ভোরবেলা ঘুম ভেঙে গেছে, দেখছি সব হেঁটে হেঁটে আসছে, সব চটি শব্দ, পায়ে ধূপধাপ করে, কারণ ওখানে গাড়ি নেই, এক হচ্ছে মোটর ভ্যান, নইলে হেঁটে রাস্তা, এসে ট্রেন করে সব কাজের জন্য এদিকে আসবে, শহরের দিকে আসবে। তো ওরকম হয়েছে আমার জন্য। তো তখন ওই বড় বড় হাট গুলো আমি যেতাম, যেটা তখন বাবা একা একা পারবে না, আমি গেলে একটু হেল্প হবে। তো সেখানে গিয়ে করেছি, সেখানে গিয়ে আমি বাবার সঙ্গে কথা বলে যাচ্ছি, এটা কিরকম কিভাবে করা যায় বলো তো। ওদের বিক্রি হচ্ছে, আমাদের হচ্ছে না কেন? তো যদি অন্য কোনো রাস্তা ধরতে হয় সেটা ধরি, মানে যদি চিটিং এর কোনো রাস্তা ধরতে হয়, হ্যাঁ, তাহলে সেটা বাবা বলতো না, একদম যেরকম নিয়ে এসছি ওরকমই, যদি হয় বিক্রি হয় হবে, নইলে নয়। হ্যাঁ, তো তখন হয় না, একটা সময় যে সময় উঠছে, তার অনেক দিকে রাস্তায় কিলবিল করছে, কোনটা ধরবে, একটা সোজা রাস্তা যেটা সৎ রাস্তা, আর কিলবিল করতে থাকে কিন্তু অনেক সহজ আর কি, মানে হ্যাঁ সহজে অনেক কিছু পেয়ে যাবে, ক্ষণস্থায়ী। হ্যাঁ, বাট সেটা তো সেই মুহূর্তটা বসতে দেবে না, না, তখন মনে হবে যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই অবলম্বন করে এখনকার জন্য করে নি। তো বাবা বলতো না, ওই যে মানে কষ্ট করে যেটা আসবে সেটাই ঠিক। বড় কথা, নইলে দরকার নেই, যেরকম হচ্ছে হোক না, একটু একটু করে, সারা জীবন তো একটু একটু করেই হয়েছে, একটু একটু করেই হবে। হ্যাঁ, এখন আমি মানে সেটা আমরা তখন সবাই
একটু অসন্তুষ্টই ছিলাম যে না কিচ্ছু করে না, কোনো ব্যাংক ব্যালেন্স করে না, কিচ্ছু নেই, কোনো ডিপোজিট নেই, কিছু নেই, কি হবে। হ্যাঁ, এটা মায়ের ভাবনা ছিল। এখন বুঝি যে মাকে এখন বকি যে এটা তো তোমার করার কথা ছিল। হ্যাঁ, তুমি বাবুকে এগিয়ে দিয়ে ওখান থেকে একটু একটু করে নিয়ে তুমি গোছাতে, তুমি সঞ্চয় করতে। কারণ এটা হয় যে ফাইন্যান্সিয়াল লিটারেসি এখনকার দিনে মানে অনেক মেয়েরাই সচেতন, বাট এখনো অনেক মেয়েরা কিন্তু সেটার মধ্যে ঢুকতে চান না। মানে আমার জানাশোনা অনেকেই আছেন তারা খুবই শিক্ষিত, কিন্তু সেই রেসপন্সিবিলিটি বা সেই ইন্টারেস্টটা নেই। সেটা খুব দরকার মনে হয়। মানে আমি প্রসঙ্গটা একটু চেঞ্জ করেই আর কি বলছি আর কি, নট মানে এক্স্যাক্টলি তোমার মায়ের পার্সপেক্টিভে, বাট লার্জার একটা সেটা আমি এখনো ফিল করি। সেটা আমার যে বন্ধু এখন শিল্পী, যদি ওই কোড আনকোড ইয়েতে বলো তাহলে সে হচ্ছে আমার স্ত্রী, কিন্তু ওরকম ভাবে ভাবি না। তো ও চাকরি করে একটা গভর্নমেন্টে স্কুলে, ওর মধ্যেও না এরকম নেই। হ্যাঁ, আমি ইয়ে করে রেগে টেগে গিয়ে বললাম, শোন না, আমি পারছি না গোছাতে, তুই একা, আমি যা পাচ্ছি সব নিয়ে এসে তোকে দিয়ে দিচ্ছি, তুই কর। হ্যাঁ, ও কি করলো, বলছে হ্যাঁ করে দেবো। তারপর একদিন দুদিন বাজারে ইয়ে করলো, সব হিসেব করবো, তারপর বলছে না হবে না। এটা আমার মানে বইয়েরও একই ইন্টারেস্টটা নেই। যখন আমি বলি তারপর আবার একটু বেশি বললে রেগে যায়, তখন মানে আমাকেই করতে হয় আর কি। তো এখন কি মা শান্তিপুরে থাকে? হ্যাঁ, মা শান্তিপুরে থাকে, এখানে থাকে। আচ্ছা, এই পাড়ায় আমি বড় হয়েছি। ও এখানে? হ্যাঁ, ফার্ন রোড, এখানে আমরা ক্রিকেট খেলতাম। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বললে তো আগের দিন। হ্যাঁ, দেখাই আমি একটু। এইখানে আমরা বড় হয়েছি, আমি এখানে ক্রিকেট খেলতাম। আর এই কোণের যে বাড়িটা দেখছো এখানে, এইখানে আমরা বাঁদিকে ঘুরবো এখন, এখানে আমরা থাকতাম। ও এইটাতে? হ্যাঁ, এই যে সবুজ জানলা, হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা থাকতাম। মনে আছে ছোটবেলা থেকে ক্লাস 8 অব্দি এখানে আমরা ক্রিকেট খেলতাম, এই লাল ইয়েটায়। এখানে উইকেট হতো এই 4 রাস্তার মাঝখানে, তাহলে অফ অন পেছনে। এখন যেটা দিল স্কুপ হয়ে গেছে, তখন ওটা ছিল খুব পপুলার শট, কেননা উইকেট কিপারের মাথার উপর দিয়ে চামচা মার বলা হতো সেটাকে। তো এইটা মানে এই পাড়াতে প্রচুর স্মৃতি আছে। এককালে ভাবতাম যে এই পাড়া ছেড়ে কোনোদিন যাব না, মানে কেন যাব, কোথায় যাব, কিন্তু সেইখান থেকে কোথায় চলে গিয়ে কোথায় আবার ফিরে এলাম। তবে যখনই এর পাশ দিয়ে যাই, সেই ছোটবেলার নিজেকে আর কি দেখি হাঁটছে। এখানে আসতাম, মা বলতো মিষ্টি নিয়ে বাড়িতে কেউ এসছে, সে মিষ্টান্ন ভান্ডার এখানে। এখানে মনে আছে কোল্ড ড্রিঙ্কস কিনতো, যেমন থামস আপ 1 টাকা 75 পয়সা, সে ছিপি টাইম করে খুলে দিয়ে আবার দিয়ে দিত। তো প্রচুর স্মৃতি ছোটবেলার আমার মনে হয়। আর এখানেই বন্ধুত্ব। আর আমাদের একটা ছিল, আমরা যখন বড় হচ্ছিলাম, আমার এখানে পাড়ার বেশিরভাগ ছেলে আমার একই স্কুলে পড়তো, তো স্কুল পাড়া সব একটু এক হয়ে গেছিল আর কি। পাড়া পাড়া ব্যাপারটা না, আমি আমার ওই পাড়াতে গিয়েও পাই না। আচ্ছা, গ্রামে ওই পাড়াতে গিয়েও পাই না ওই পাড়া পাড়া ব্যাপারটা নেই। কারণ একটু তোমাকে দেখাই, দারুণ এটা। আমার জীবনের স্বপ্ন এখান থেকে শুরু হয়েছিল আর কি। আমার জীবনের প্রথম নাটক এই পাড়ায়, এখানে, যেখান থেকে আমার লেখালেখির হয়তো একটা ইন্টারেস্ট শুরু হয়েছিল। সেই মানে আমরা টিঙ্কল থেকে নাটক করতাম কয়েকজন মিলে, আর লোককে ডেকে ডেকে আনতাম। সেটা হচ্ছে আমার জীবনের প্রথম মার্কেটিং এক্সপিরিয়েন্স। সবার বাড়িতে গিয়ে 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 দেখে গিয়ে আনতাম, এই আমাদের শুরু হচ্ছে, চলে এসো চলে এসো। একটা বাঁশ রেখে সেটাকে স্টেজ ডিভাইড করা হতো। ওই ছোট ছোট যে জিনিসগুলো মানে জীবনে এত কিছু শিখিয়েছে না, পাগলামি মনে হতো তখন, এখনো মনে হয় অনেক কিছু শিখিয়েছে আমাকে ছোটবেলায়। সেদিনকে কার সঙ্গে কোন একটা বন্ধুর সঙ্গে, ও হ্যাঁ, বহরমপুরের এক বন্ধু, পিডব্লিউ অফিসে, সে তার বহরমপুরেই কেটেছে। এখনো অনেক পুরনো, প্রায় 250 বছরের পুরনো বাড়ি আছে যাদবপুরের, ইয়ে মানে ইঞ্জিনিয়ারিং, তারপর এখন পিডব্লিউডি। তো ও বলছিল ইয়ে করে যে রাতে পড়াশোনা করতে ওখানে বাড়ির ছাদের কর্নারে গাছ, নারকেল ডাব হয়ে যায়, মানে ডাব চুরি করবে পাড়ায়। হ্যাঁ, ও একটা গুলতি বানিয়ে রাখতো। এবার বুঝতে পারতো কখন এসছে। হ্যাঁ, পাশে জানালা খোলা থাকতো, এবার পাশে গিয়ে গুলতিতে মারতো।
এই যে এই ছোট ছোট আনন্দগুলো, হ্যাঁ মানে এই সরল আনন্দগুলো, হ্যাঁ এইগুলো এখন তুমি মানে রিলেটই করতে পারবে। হ্যাঁ একদম, মানে তখন ভাবে যে বোকা বোকা, দরকারটা কি এটা করার, কি তাতে কি লাভ হবে। হ্যাঁ এবার আমি ওখানে দেখেছি এখনকার বাচ্চারা, হ্যাঁ তোমার গ্রামে যাদের মানে পুরো সোর্সটাই হচ্ছে চাষবাসের ওপর, হ্যাঁ পেঁপে গাছ কোনটা সেটা চেনে না। আচ্ছা, হ্যাঁ পেয়ারা গাছ কোনটা সেটা চেনে না। এটা আমার সঙ্গে এরকম হয়েছে, কারণ আমি নাচের তালিম দিতে যেতাম, তাদের পুরো মানে সোর্স অফ ইনকামটাই হচ্ছে চাষবাস, প্রচুর জমি জমা আছে। সকালবেলা দাদু কাকা জ্যাঠা সবাই হচ্ছে জমি দেখতে যেত, তদারকি করতে যেত, এমনি অন্য চাষিদের কাজ করাতো, কিন্তু তাদেরকে তো দেখতে হবে। তাদের ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করছি, বলতো পেঁপে গাছ কোনটা? পেঁপে গাছ? পেঁপে গাছ তো জঙ্গলে আছে। হ্যাঁ আরে কি রে, তোর বাড়িতে এতগুলো পেঁপে গাছ, মাকে বললাম যে আপনি চেনান না এগুলো? বলছে না, ও চিনে নেবে। এখন এই যে ফোন এসছে, ফোনের মাধ্যমে সব চিনে নেবে। এই হচ্ছে মানে কোথায় ঢুকে গেছে। হ্যাঁ মানে এই যে ডিজিটাল আমরা বলি, এটা কোথায় গিয়ে কোথায় যেখানে বাড়ি সৃষ্টি করছে। হ্যাঁ যেখানে বাড়ি, সেটা হাই রোড থেকে 34 থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার ভেতরে, গ্রামের ভেতরে, সেখানে। এবার ওখানে এটা এই মানে মাইন্ডসেটটা চলে গেছে। সেটা তো তাও ঠিক আছে, সেটা কলকাতা থেকে 100 কিলোমিটার 150 কিলোমিটার ছেড়ে দাও। ঘাটশিলাতে গেছি আমি, যখন অনেক আগে গেছিলাম ঘাটশিলাতে, 2012-13 এরকম সময়। সেই সময় যেরকম দেখেছি, আমার বড় ছেলে হওয়ার পরে, ওটা 19-এ গেছি, ওর বোধহয় না 6 মাসে, মানে ওই 18-র মে জুন মাসে গেছি, তখন দেখছি ওখানে স্মার্টফোন ইউজ করছে, গামছা পরে আছে, গায়ে কিছু নেই, কিন্তু হাতে মোটা একটা স্মার্টফোন। এটা হচ্ছে ডিজিটাল পেনিট্রেশন। আমি তখন ব্যবহার করতাম লাভার একটা ছোট ফোন, কারণ ওটা তো আমাকে ইনকাম করে কিনতে হবে। হ্যাঁ এই ঘটনাগুলো। তো আমাকে একটা কথা বলছি, অ্যাজ অ্যান আর্টিস্ট, যখন তুমি মানে ডিসাইড করলে যে রবীন্দ্র ভারতী তুমি শুরু করলে কাজ, পড়াশোনা করলে, তারপর পাস করলে, তো তারপরে অ্যাজ অ্যান আর্টিস্ট তোমার কোনো স্ট্রাগল হয়েছিল কাজ খুঁজে পাওয়া, বা প্রথম কাজটা কি করে পেলে মানে অ্যাজ এ মিউজিশিয়ান? দেখো এখনো আমার ওই স্ট্রাগলটা আছে। আমি আমার বন্ধু ভাগ্যটা এত ভালো, কলকাতা আসার পর থেকে মানে ভালো ভালো খুব বন্ধুদের পেয়েছি, প্রচন্ড ভালো ভালো বন্ধুদের। তো রবীন্দ্র ভারতীতে তোমাদের মানে ওখানে তো প্রচুর এখন মানে তোমার হয়তো ব্যাচমেট আগে পিছনে তারা অনেক খুব মানে নাম করা, বা যাদের দেখা যায়, মানে অবভিয়াসলি তোমাদেরও দেখা যায়, বাট যেহেতু তোমরা মানে মিউজিশিয়ান, তোমরা পর্দার পেছনের, পর্দার সামনের প্রচুর লোক আছে যারা খুব পপুলার, না খুব পপুলার। এর আগে অর্পিতা করেছিল তোমার সাথে, অর্পিতা আমার ব্যাচমেট। আচ্ছা, অনির্বাণ যেমন আমাদের ব্যাচমেট। আচ্ছা, এরকম রিম্পা শিব, ও আমাদের ব্যাচমেট। অনেকে আছে যারা খুব ভালো ভালো কাজ করছে, আর তারা একদম ফ্রন্ট লাইনে। তো সেখান থেকে কাজটা কি করে মানে আমি কাউকে গিয়ে তো বলতে হয় ভাই কাজ দাও, বা একটা মার্কেট করা বা সেলস করা, এইটা কি মানে তোমার মধ্যে মানে? দেখো মার্কেটিং করা, সেলস করা, আমাদের যে এটা বাজনাটা, মানে বাজনার ক্ষেত্রে বলছি, এইটার জন্য না আলাদা করে আগে মার্কেটিং করার কিছু ছিল না ওরকম, আমার মনে হয়। তুমি যদি সত্যি ট্যালেন্ট থাকে তোমার, তাহলে খুঁজে নেবে। তুমি ভালো বাজাও, তাহলে তুমি ভালো বন্ধু পেয়ে যাবে যারা একসঙ্গে ভালো কাজ করবে। তো আমি তো তবলা শিখতে এসেছিলাম, আমি তো ঢোল বাজাতে আসিনি। তো ঢাকটা কি করে এলে? বাংলা ঢোলটা বাজাতে আসিনি। এটাকে কি বলে? বাংলা ঢোল। ঢোল বলে? হ্যাঁ বাংলা ঢোল। আর ঢাক আর ঢোলের মধ্যে কি তফাৎ আছে? হ্যাঁ তফাৎ আছে। ওটা বলো আমাকে। ঢাকটা অনেক বড়, আর ওটা সাউন্ডটা অনেকটা ছড়ানো। আচ্ছা। ঢাকের ঢাকটা মানে রিচুয়াল ইয়েতেই ব্যবহার করা হয়, কোনো পুজো টুজোতে হয়। আগে বাংলা ঢোলটাও সেরকমই হতো। ধরো তরজা গান হচ্ছে, তরজা গানটাও কিন্তু রিচুয়াল। মনসা মঙ্গল হচ্ছে, এদিকে অন্য কোনো পালা হচ্ছে, সেই সব ইয়েতে কবি গান, এগুলোতে বাংলা ঢোল ব্যবহার হতো। বাংলা ঢোলটা হচ্ছে দাসেদের, মানে মুচি ঢোল বলে। আচ্ছা। মুচি কারা? যারা ওই চামড়ার যন্ত্রের কাজ টাজ করে। আগে মুচিরা ছাড়া চামড়াতে হাত দিত না। এটা অস্পৃশ্য এরকম ব্যাপার, মানে
খুবই খারাপ কাজ, খুবই নিচু মানের কাজ, এই চামড়া ঘষা কি চামড়ার কাজ করা, যারা ঢাক বাজায় তারা মুচি, এরকম হতো। এইবার আমি তো তবলা শিখতে এসেছি, এসে তবলা বাজাচ্ছি, তবলা তারপরে আমি কলেজ পাস করার পরে আমি এসআরএতে এসেছি আমার গুরুজির কাছে। গুরুজির নাম পণ্ডিত সমর সাহা। দেখতাম সব বন্ধুরা এত ভালো ভালো সব জিনিসপত্র বাজাচ্ছে, আমি তো ওরকম পারছি না। আমার কি কোথাও এরকম হচ্ছে যে ভালো জিনিস পাচ্ছি না, ভালো গাইড পাচ্ছি না, এরকম কি কোথাও হচ্ছে, সেটাও বুঝতে পারতাম না। তো আমি যেটা পেয়েছি সেটাই মনে আনন্দে বাজিয়ে গেছি, সেটাকেই বিশ্বাস করে নিয়ে বাজিয়েছি। তো যখন ফাইনাল পরীক্ষা হলো তারপরে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ইয়ে করলাম যে কি করব, কার কাছে যাবে, বললো তুই আমাদের গুরুজির কাছে আয়। হ্যাঁ, এরকম সব নাম্বার টাম্বার দিল, যোগাযোগ করলাম। তো একদিন এলাম, এসে কথাবার্তা বললাম। তো তখন গুরুজির যা ভিজিট ছিল সেটা আমার দেওয়ার মতো ক্ষমতা নেই। হ্যাঁ, সেটা আমি গুরুজিকে বলেও ছিলাম যে গুরুজি সব মাসে দিতে পারবো এরকম না, ঠিক আছে তুই আয় তো দেখবো। তো এরকম হয়েছে। তো আরেকজন আছে গুরুজির এইগুলো যিনি দেখাশোনা করেন, তাকে ফোন করতে বলেছে, তাকে ফোন করেছে, সে বলছে না এত টাকা দিতেই হবে, এরকম এরকম ব্যাপারে এই নিয়ম আছে। তো আমি বলেছিলাম যে তাহলে তো আমি যেতে পারবো না, শিখতে পারবো না, কারণ এত কিছু আমি তো পারবো না করতে। আমি গুরুজির সঙ্গে কথা বলেছি, তো গুরুজি সব মেনে নিয়েছে, তো সেই কারণে আসতাম গুরুজির কাছে। তো এইবার ওই তবলাটা বাজাচ্ছি, তবলাটা মানে খুব মন দিয়ে প্র্যাকটিস করছি, ইয়ে করছি, কিন্তু কোথাও না দেখছি যে আমার ভেতরটা একটু মাটি মাটি করছে। মানে এইগুলো ঠিক তবলার এই কঠিন কঠিন জিনিসগুলো টানছে না কোথাও। কোথাও খোল বাজছে, ওই খোলটা টানছে, কোথাও ঢাক বাজছে, ওইটা টানছে, বাংলা ঢোল বাজছে, এটা মানে মোহিত হয়ে দেখছি যে কি সুন্দর করে বাজাচ্ছে, কিভাবে বাজাচ্ছে। এর মধ্যে এই যে এই চলন গুলো, তবলাই তো এরকম চলন নয় যেটা বাংলা ঢোলের একটা ইয়ে পড়লেই তোমাকে নাচিয়ে দেবে। ঢাকের ওই যে ওই ঢাকে কাঠি পড়লেই নাচতে ইচ্ছা করবে। এই আনন্দটা বাংলা ছাড়া পাবো কোথায়? এইগুলো ছাড়া, আর এইগুলো তো সব এখানকার নিজস্ব যন্ত্র বাংলার। হ্যাঁ, এগুলো যেগুলো হচ্ছে চৈতন্যের সময় ভক্তি আন্দোলনে ব্যবহার হয়েছিল। চৈতন্য তো তখন দেখেছিল শুধু মুখে বলে হবে না, এগুলো কি করতে হবে, একটা কিছু করতে হবে যেটার জন্য সবাই আসবে। ভক্তি নিয়েও আসবে, সঙ্গে ওই আগুনটাও জ্বলবে ভেতরে। তো তখন তো এই যে খোল, ডুবকি, খমক, ক্ষমতা কি? খমক হচ্ছে গুবগুবি, যেটা বাউলরা ব্যবহার করে। শুধু খোল আর করতালি তো ব্যবহার হয়নি সেই সময়। চৈতন্যর ইয়েটা ছিল আদিবাসীদের নিয়েও তো, কারণ নিচু জাতদের নিয়ে। নিচু জাতের মানে ওরা কি বাজাতো, বীরভূমের ওরা কি বাজায়, ওরা তো খমকটা বাজায়, তাই না? খমক, ডুবকি এইগুলো বাজায়, কারণ এইগুলো বেশি অ্যাভেলেবেল ওদের ওখানে। মাদল, ধামসা, এইগুলো তো এখানকার নিজস্ব যন্ত্র। চৈতন্যের সময় ভক্তি আন্দোলনের পার্ট এইগুলো। যখন ওই যে হরিবোল বলছে, দুই হাত তুলে হরিবোল বলছে, তখন সবকিছু একসঙ্গে বেজে উঠছে, তখন সবার মধ্যে যে হচ্ছে ভাবছে যে আমি শক্ত হয়ে বসে দেবো, কিছু করবো না, তার মনের মধ্যে ওই মানে উতাল পাতাল করছে যে না আমাকে হাত তুলে হরিবোল বলতে হবে তখন। হ্যাঁ, তো আর না, তো এইটা আমাকে কোথাও টেনেছে। হওয়ার পরে তবলা তো দেখেছি, অনেক তবলা সারিয়েছি, তবলা ফেটেছে, ইয়ে করেছে। একদিন রানাঘাটে গিয়ে কথা বললাম, শান্তিপুর রানাঘাট 18 কিলোমিটার যে দোকানটা, সেখানে গিয়ে কথা বল। তখন একমাত্র ইয়ে হচ্ছে, হ্যাঁ বাসটা ছিল, বাসে অনেক সময় লাগতো, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো 18 কিলোমিটার আসতে। এবার ট্রেন ইয়ে থেকে আসতে 40 মিনিট সময় নিত, 30 মিনিট 40 মিনিট এরকম সময় নিত শান্তিপুর থেকে। কারণ আগে শান্তিপুর থেকে শিয়ালদা আসতো 3.5 ঘন্টায় ট্রেন, এখন 2 ঘন্টা 15 মিনিট, ভাবতে পারছি। তো এসে ওখানে জিজ্ঞেস করলাম, আচ্ছা এরকম একটা ঢোল হয়, বাংলা ঢোল, সেটা বানিয়ে দিতে পারবে? বললো হ্যাঁ বানিয়ে দেবো। ভেতরে পেছনে গাব লাগানো, যে তবলার মতো করে বাজাবো।
ওইটা নিয়ে দমদম বইমেলা হয়, সেখানে একবার বাজাতে এসেছিলাম। আচ্ছা, যখন বাজিয়ে বেরোচ্ছি তখন একজন বলছে এটা তো বাংলা ঢোল না, এরকম বাংলা ঢোল হয় না, গাব লাগানো থাকে না বাংলা ঢোলে, কাঠি দিয়ে বাজাতে হয়, তুমি হাত দিয়ে বাজাচ্ছ কেন? আমি বলেছিলাম না, আমি তো প্রথম নতুন বানিয়েছি, শিখছি। আমার একটা দুটো ভিডিও সাত্তকীতার সঙ্গে দেখবে ইউটিউবে, একদম হাত দিয়ে বাজানোই আছে। আচ্ছা, সেই যে হাত দিয়ে বাজানো সেটা আবার গাব লাগানো, তখন গাবটা তুলে দিয়েছি। আচ্ছা, এইবার আস্তে আস্তে কাঠিটা ধরেছি। এবার তারপরে করে কাঠিটা উল্টো করে ধরতাম, ধরে হলো যে না, এইভাবে তো কাঠিটা ধরে না। আমি যাদেরকে দেখেছি বাংলা ঢোলে, তারা তো সোজা করে কাঠিটা ধরে, তো আমি কেন উল্টো করে ধরছি? আমি কি তবলা বাজাই বলে উল্টো করে ধরছি? তখন মনে হতো না, উল্টো করে ধরলে তবলা হাতটা খারাপ হবে না। এই আমাদের একটা ভুল কনসেপ্ট আছে, জানো তো, যে তবলা বাজালে ঢোল বাজানো যাবে না, ঢোল বাজালে খোল বাজানো যাবে না। আচ্ছা, এরকম আছে, এরকম আছে। হ্যাঁ, তো এইটা তুমি তো অনেক কিছু বাজাও, মানে অনেক রকম। এইটা আমার কোথাও মনে হয় এটা প্রচন্ড ভুল কথা। এটা নিজের মানে ব্যবসাটাকে চরিতার্থ করার জন্য এটা বলা হয়। যে দেখবে যারা এই পুজো টুজো করে, কেউ কৃষ্ণ পুজো করলে বলে না কালী পুজো করবে না, তাহলে কালীর ওখানে গেলে যে ভাগটা হয়ে যেত। হ্যাঁ, সবকিছুর মধ্যে একটা এই পলিটিক্স, ক্যাপিটালিস্ট একদম মাইন্ডসেটটাকে ঢোকানোর চেষ্টা। হ্যাঁ, তো আমার কথা মনে হয় না, মানে ঢোল বাজালে তবলার হাতটা খারাপ হয় না, আবার তবলা বাজালে খোল বাজানো যায় না, এরকম নয়। যে দেখো ড্রামস বাজাচ্ছে, সে ধামসাটাও এসে বাজাতে পারে, কিন্তু তার মানে কি তার ড্রামসের হাতটা খারাপ হয়ে যাচ্ছে? না, হচ্ছে না। তো তুমি ড্রামসও বাজাতে পারো? ড্রামস আমি মানে পারো নিশ্চয়ই, বাট পারি ওইটাকে পারা বলে না, মানে হয়তো শব্দ করতে পারি এইটুকু। হ্যাঁ, বাট কখনোই মানে ইন্টারেস্ট হয়নি যে এই যে ড্রামসটা তো একটা কি বলবো, ল্যাক অফ এ বেটার ওয়ার্ড অর মোর মানে মার্কেট ফ্রেন্ডলি ওয়ার্ল্ড, এত সেক্সি একটা ইনস্ট্রুমেন্ট, মানে একটা ওয়েস্টার্ন আউটলুক আছে, এটা নিয়েই এগোই, এটাতে অনেক কিছু উপার্জন হতে পারে, এগোই, এইটা অনেক পরিচিতি হতে পারে। না, আমাকে যাদবপুরে এক দাদা বলেছিল তুই ঢোল বাজাচ্ছিস ভালো, মানে আমি তখন কাজ করছি ভালো, ঠিক আছে, মানে আরো অনেক বেশি কাজ পাবি। তখন আমি মাসে 4-5টা কাজ করি, তাতে আমার হয়ে যায়, মানে বেশি লাগে না। বলছে তুই 4-5টা কাজ করছিস, আরো অনেক বেশি কাজ হবে, একটা হ্যান্ডসোনিক কিনে নে। সেটা কি? হ্যান্ডসোনিক একটা ইলেকট্রনিক্স একটা যন্ত্র, যেটাতে হচ্ছে তবলা, ঢোল একসাথে সব ওইগুলো দেখি যে এরকম বাজায়। হ্যাঁ হ্যাঁ, তো আমি বললাম না, এটা হ্যান্ডসোনিকে যদি হতো তাহলে তবলাটা তবলার মতো থাকতো না, অ্যাকোস্টিক যে ব্যাপারটা, তবলাটা সিনথেটিক চামড়া দিয়েও বানানো, তাহলে সেটাও চলতো, সেটাও চলছে না। চামড়ার যে তবলা সেটাই চলে। যে ঢোল, এই ঢোলের এই যে মিষ্টি শব্দটা, এটা আমি হ্যান্ডসোনিকে পাবো? কেউ তো একদম স্যাম্পল বানিয়ে নিয়ে করে দিয়েছে ওটা। হ্যাঁ, আমি প্রচুর লাউ দিয়ে পাবো, অনেক ওই একটা যন্ত্রের মধ্যে অনেক কিছু পাবো, কিন্তু আমার বাংলা ঢোলটা কি পাবো এটার মধ্যে? আমি যে ডুবকিটা বাজাই সে ডুবকিটা এটার মধ্যে পাবো? হ্যাঁ, ওইটার মতো পাবো কিছু একটা, ওইটা পাবো না। হ্যাঁ, ওইটা তো পাবো না, তো আমি ওইসব করবো না। আমি মানে আমার বাজারটা অনেক বেশি কাজ করতে হবে, ইয়ে করতে হবে, তার জন্য আমাকে যন্ত্র চেঞ্জ করতে হবে, এইগুলো নয়, একদম ভাবিনি ওইটা। হ্যাঁ, ড্রামসটা আমার খুব পছন্দের, এই ইয়েটা, ড্রামসে যে এত ফ্র্যাকশন, এত যেটা তবলাতেও আজ আমি কোনোদিন বুঝিনি। আচ্ছা, তো প্রথম যে কাজটার কথা আমরা মানে আসি, তো ওটা কিভাবে পেলে? এবার তখন আমি তবলা বাজাতাম সাত্তকীদার সঙ্গে, সাত্তকী শরৎ বাজাতো, তার সঙ্গে এসে তবলা বাজাতাম। বলেছিলাম সাত্তকীদার সঙ্গে আমার আলাপ হয়েছিল যাদবপুরে, ওই বাউল ফকির সূত্রে। আচ্ছা, ইয়ে করে এরকম তো একটা আড্ডা ঘর ছিল, সেখানে করে ওই আড্ডা করতে করতে তারপরে কাকিমা বলেছিল যে তুই একটা তবলা বানিয়ে নিয়ে তাহলে চয়নের সঙ্গে বসতে পারবি। তো একটা তবলা সেট বানিয়ে নিয়েছিলাম, কাকিমাই পয়সা দিয়ে দিল, কারণ আমার আরেকটা সেট বানিয়ে নিয়ে আসার মতো অবস্থা ছিল না। হ্যাঁ, তো ওই তবলাটা নিয়ে এসে ওখানে রেখে আমি সাত্তকীদার সঙ্গে বাজাতাম। এবার সাত্তকীদা
খুব ভালো দোতারা বাজাতো। ওইটা তো বলতেই হবে না, ওটা খুব স্পিরিচুয়াল একটা ভাব আছে ওনার, মানে শুনলেই মনে হয় একটা অন্য জগতে আমি। হ্যাঁ, তো আমি ওর সঙ্গে যখন বসতাম, মানে ওই শরদের সঙ্গে এমনি শরদটা প্র্যাকটিস করা, শরদের সঙ্গে তবলা। এইবার তারপরে কি হলো, ওই ঢোলটা নিয়ে আসার পরে না দোতারা, গান, লোকগান সাত্তকীদের সঙ্গে ইয়ে করে এইভাবে চলতো। আরো সব অনেক বন্ধু বান্ধব ছিল, জোগাড় হয়ে গেল। তখন একটা টিম ছিল ক্যালকাটা সাইকেল বলে, এটা বোলপুরের 2-1 জন ছিল, হ্যাঁ, এখানকার সবাই ছিল। তো এই করে টুকটাক কিছু অনুষ্ঠান করা হয়েছে। এবার ওই যে অনুষ্ঠানটা ওই যে শুরু করলাম, তখন লোকটা সাত্তকীদাই ধরিয়েছিল যে একদম মাথা নোয়াবি না কোনো সময়। তুই এই যে টাকা পাওয়ার যে ব্যাপারটা, যেভাবে চলার, হ্যাঁ, সেটা কোথাও ও বাড়িয়ে দিয়েছিল। যে একদম শিল্পীদের এত ইয়েতে কাজ করতে হয় না, শিল্পীদের অনেক বড় এরকম ইয়ে করে না কাজ করতে হয়। হ্যাঁ, তো ওইটা থেকে আমি ওইটা বিশ্বাস করেছিলাম যে না, আমি যেটুকু পারি বাজাতে, এটা আমার মতো করে আমি ঠিক পারি। তোমার যদি ঠিক মনে হয়, হ্যাঁ, তুমি এসো, তারপরে সবকিছু যদি সমান সমান হয় তাহলে আমরা এগোই, এরকম ব্যাপার। সেখান থেকে তুমি মানে ওই কাজটা ওইভাবেই পেলে নাকি? হ্যাঁ, সেখান থেকে এইবার এখানে একটা টিম হচ্ছে, ওখানে একজন বাজানো হচ্ছে, এরকম রাস্তাঘাটে এরকম বাজানো, মানে রাস্তাঘাটে বলতে ওই মাঠে, এই মেলায় যাচ্ছি, এই মেলায় যাচ্ছি, ওই মেলায় যাচ্ছি, এই বাউলের সঙ্গে বাজাচ্ছি, এর সঙ্গে এই নতুন গান করছে ওর সঙ্গে বাজাচ্ছি। তার আগে আমি লোকগান তবলা তো অনেকদিন বাজিয়ে এসছি। হ্যাঁ, তখন 250-300 টাকা করে পেমেন্ট পেতাম। হ্যাঁ, 300 ধরো 250 টাকা পেমেন্ট পাচ্ছি, একটা তবলা ছাউনির দাম 70 টাকা। একটা তবলা ফেসে গেল, 70 টাকা চলে গেল। হ্যাঁ, আর কিছুই থাকলো না। ট্রেনে টিকিট কাটিনি, ওই সময় এসছি ট্রেনে করে 4টে স্টেশন যেতে হবে, টিকিট কাটিনি, টিটি ধরেছে, টিকিট কাটার সময়ও ছিল না, টিটি ধরে যায়, কারণ ওই সময় ট্রেনটা মিস করলে আবার 2 ঘন্টা পরে ট্রেন। টিটি ধরেছে, ওখানে 150 টাকা চলে গেল, ব্যাস আর কি থাকলো। হ্যাঁ, তো এরকম। তো এইবার মানে লোকগানটা আগে থেকেই টানে, ছোটবেলা থেকেই টানে, কারণ ছোটবেলায় ওই যে করতাল বাজাতে যাওয়ার ইয়েটা। হ্যাঁ, তো এবার এখানে মাঠে গিয়ে বাজানো, ওর সঙ্গে বাজানো, এখানে গিয়ে ইয়ে করা, এর সঙ্গে সঙ্গ করা, এই করতে করতে এবার এই চলতে টিভি চ্যানেল ইয়ে করা, এই যে জানাশোনা হতে হতে এবার একটু একটু করে এগোনো এইটা। এইটা 2004 থেকে ধরেন ওই এইটা মানে হাঁটাটা এবার একটু একটু করে এগোচ্ছি এরকম করে। একবারে এগোলে আমার মনে হয় অনেকে হয় এরকম, একবারে ঝুপ করে অনেক বড় কিছু পেয়ে যায়, তারপরে না কিছুদিন পরে সেটা থাকে না, মানে পড়ে যায়, কারণ ওই যে ওই স্ট্রাগলটা থাকে না, তার ওই কষ্টটা। আর সবচেয়ে বড় কথা মনে হয় যে এই যে তুমি বললে এই যে জার্নিটা, এর মধ্যে না অনেক সম্পর্ক তৈরি হয়, এবং সেই সম্পর্কগুলো দিয়েই কিন্তু জীবনে এগিয়ে নিয়ে যাওয়া, একটা কমিউনিটি, একটা কমিউন, এর থেকেই মানে তোমার এগিয়ে যাওয়ার মানে রাস্তাটা, সেটা তোমার পার্সোনাল হোক কি প্রফেশনাল হোক, এটা আজকাল আমরা অত গুরুত্ব দিই না, কিন্তু এটার মধ্যে একটা খুব বড় মানে খুব ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা ওভারলুক আজকাল আমরা করি, কিন্তু এই যে রিলেশনশিপ বিল্ডিং এবিলিটি, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। এই যে তোমায় বললাম না, আমার বন্ধু ভাগ্যটা খুব ভালো, মানে কলকাতায় ঢুকেই সাত্তকীদারের মতো একদম বন্ধু পেয়ে গেলাম। হ্যাঁ, যে হচ্ছে একদম মানে ট্র্যাকের বাইরে, কোনো ট্র্যাকে না। এই যে অর্ক, টাপুলিদা, এদের মতো বন্ধু পাওয়া এটা মানে সহজ নয় তো, তাই না? এটা ঠিক বন্ধু না বাড়ির, এটা বোঝা যায় না কোনো সময়। অনেক সময় আমি বুঝি না, আমার মনেই হয় না যে এটা বন্ধু। মানে বন্ধু বলে কি হয়, রাস্তার চায়ের দোকানে আড্ডা মারা ইয়ে করে, এরকম তো অনেক আছে, প্রচুর আছে। ওই গভীরতাটা, হ্যাঁ, এদেরকে যদি বন্ধু বলি তাহলে এদেরকে বন্ধু বলতে পারবো না। মানে অর্ক, টাপুলিদা, এদেরকে বন্ধু বলতে পারবো না, এরা তাহলে আমার ঘরের লোক, বাড়ির লোক। তো সেইখান থেকে আজকে তুমি এত বড় একটা চ্যানেলে, এত বড় একটা প্রোগ্রামে তুমি অংশ নিচ্ছ, বাজাচ্ছ, এত মানে বড় বড় সেলিব্রিটিদের সামনে বাজাচ্ছ। তো এই জার্নিতে যখন তুমি ওই স্টেজে প্রথমবার যখন ওই বড় চ্যানেলের ওই মঞ্চে তুমি বাজাচ্ছ, অনুভূতিটা কি হলো, যে আজকে স্বপ্নটা পূর্ণ হলো না? এটা ইজ এ পার্ট অফ দ্য জার্নি।
দেখো আমাদের প্রত্যেক দিন হ্যাঁ মানে প্রমাণ করতে হয় যে আমি আছি। হ্যাঁ, তো এই যে চ্যানেল বলো, বড় বড় স্টেজ বলো, এগুলো প্রত্যেকটাই পার্ট অফ দ্য জার্নি। হ্যাঁ, মানে আমি একদম একটা বিশাল স্টেজে বাজিয়ে দিলাম, কি অনেক ক্যামেরার সামনে বাজালাম যেটা সারা পৃথিবীর লোকজন দেখছে, ওইটা একদিন বাজিয়ে দিলাম মানে এরকম নয় যে শেষ হয়ে গেল। হ্যাঁ, কারণ ওইটা আমার ওইটুকু সময়ের কাজ। আমার এরপরে তো আরো 365 দিন, আরো 365 দিন পড়ে আছে। তো যতদিন বেঁচে থাকবো, যতদিন পারবো কাজটা করতে, ততদিন তো আমাকে প্রমাণ করতে হবে। তো এইরকম প্রচুর ওরকম স্টেজ আসবে, প্রচুর ওরকম চ্যানেল আসবে। হ্যাঁ, তো আমাকে ওইটা ভেবে নিলে যা হবে না যে আমি বাহ এই তো বড় একটা স্টেজ পেয়ে গেলাম, বড় একটা শোতে বাজাচ্ছি, কালকে থেকে আরামে শুয়ে পড়লাম, এইটা নয়। বা কখনো মনে হয় যে আজকে একটা জায়গা মানে হয় না যে যে জার্নিটার মধ্যে দিয়ে তুমি গেছো, মানে একেবারে মাটি থেকে উঠে আজকে তুমি এখানে আসছো, যেটা নিয়ে মানে আমরা যারা তোমাকে খুব কাছ থেকে চিনি মানে উই আর ভেরি প্রাউড অফ ইউ। এবং এর থেকে শেখারও দরকার, মানে ফর বোথ থিংস। হ্যাঁ, মানে অবভিয়াসলি একটা তো গর্ব থাকবেই। তো কখনো মনে হয় যে হ্যাঁ মানে আজকে আমি একটা জায়গায় মানে ভালো লাগে ভেতর থেকে যে হ্যাঁ আমি মানে এইখান অব্দি পৌঁছেছি ওইখান থেকে এসে, বা মনে হয় যে না মানে ওটাকে তুমি অত গুরুত্ব দাও না? দেখো মানে ভালো লাগে ওই সময়টা, যে সময় ভাবি যে আমার তো কিচ্ছু ছিল না, সেখান থেকে তো এত কিছু হয়ে যায়। হ্যাঁ, সব পেয়েছি, কি পাইনি বলো? সব পেয়েছি, মানে আদর, ভালোবাসা, অর্থ, মানে অনেক কিছু পুরো ভরে দিয়েছে যেখানে কিছুই ছিল না। হ্যাঁ, মানে আদরটা ছিল, সেটা বাবা মায়ের আদর, মানে আর যেহেতু আমি আমার ফ্যামিলির বড় ছেলে, সেই এতে একটু আদরটা বেশিই পেয়েছি। কিন্তু ওই আদরটা না, মানে ওই আদরে বাদর হইনি। হ্যাঁ, এগুলো পেয়েছি, কিন্তু এই যে এখন এইটা মানে পুরো পরিপূর্ণ আমি সব পেয়েছি। আর মানে কিছু যেন পাওয়ার নেই, আর কিছু না পেলেও যেন ঠিক আছে, আমি তো অনেক পেয়েছি, আর কি পেতে হবে? আবার এটাও লাগে যে তোমার আমি এই যে স্ট্রাগলটা করেছিলাম বলে ওইটাকে আমি ফিল করার চেষ্টা করি, না আমি এখনো ওইটাই, ওই রকমই। মানে আমি ওইটা ভুলতে পারবো না। ওইটা ভুললে তাহলে আমার এই সামনের কাজের কোনো দামই নেই, কিচ্ছু নেই, কোনো কাজ নেই। স্ত্রী কি বলেন? দুজনেই তাই, কারণ ওরও ভয়ঙ্কর একটা স্ট্রাগল আছে। হ্যাঁ, ওখান থেকে চলে আসা এখানে এসে পড়া, তারপরে মানে শান্তিপুর থেকে ওই সময় একা একা মাধ্যমিক দিয়ে চলে আসার পরে এখানে একটা বোর্ডিং স্কুলে থাকা, নিজে নিজে ভর্তি হওয়া, এইসব অনেক ভয়ানক স্ট্রাগল আছে। অন্য গল্পে বলবো, মানে ওর গল্প বলতে গেলে সেটা আবার আরেকটা দিন লাগবে। হ্যাঁ, তো তোমার মনে হয় কি আর্টিস্টের একটা স্ট্রাগল হওয়াটা দরকার? নাহলে সেই যে বলার যাই না কথাটা সত্যি কিনা, একটা যন্ত্রণা, সেই যন্ত্রণারও একটা মানে হেল্প করে একটা আর্টিস্টকে, এটা কি তোমার মনে হয়? একদম, মানে সবসময় ওই যন্ত্রণাটা থাকা দরকার। আমার হয়, এখনো হয়, আমি পারছি না, এটা পারছি না, এইটা ওই রকম করতে পারছি না, আমার মতো তো ওইটাকে তো আমার মতো করে সাজাবো, সেইটাও কোথাও জন্য গুছিয়ে উঠতে পারছি না। এই যন্ত্রণাটা সবসময় হতে থাকে। আচ্ছা, সব সময় হতে থাকে, এইটা হওয়াটা উচিত, এটা সবারই হয় আমার মনে হয়। মানে যারা বাজাচ্ছে, প্রতিষ্ঠিত যারা মানে আর্টিস্ট যারা, প্রত্যেকেরই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে তাদের মনে হয় না আমাকে আজকেও প্রমাণ করতে হবে যে আমি আছি, আমাকে এই কাজটা আমি এরকম করতে জানি। হ্যাঁ, এইটা প্রত্যেকদিন মনে সবারই হয়, এটা না হলে তাহলে আর আর্টিস্ট না। তো এত জায়গা ঘুরেছো, সেই বাংলাদেশের ছোট্ট মানে 6 বছরের একটা ছেলে কলকাতায় এসে মানে শান্তিপুরে এসে সেখান থেকে মানে বাদ্যযন্ত্র বাজানো শুরু করে আজকে পৃথিবীর এত জায়গা তুমি ঘুরেছো, তো তোমার কাছে সবচেয়ে ফেভারিট জায়গা কোথায় যেখানে তুমি বাজিয়েছো? এটা খুব কঠিন একটা আমি যতবার এই রাস্তাটা দিয়ে যাই, হ্যাঁ, ততবারই আমার নতুন নতুন মনে হয়। হ্যাঁ, এই যে দুপাশে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, প্রত্যেকদিন মনে আচ্ছা এখানে কালকে কি এই গাড়িটা দাঁড়িয়েছিল, আজকে তো এই গাড়িটা দাঁড়িয়ে আছে, এইরকম নতুন মনে হয়। প্রত্যেক দিনই একটা ভালো লাগা, খারাপ লাগা সব তৈরি হয়। তো এবার
কোথায় গিয়ে যে সব থেকে ভালো লেগেছে, আমার সব জায়গায় ভালো লাগে, সব জায়গাতেই খারাপ লাগে। পাহাড়ে গেলে প্রত্যেকবারই মানে প্রত্যেকটা ঋতুতেই যখন যায় গিয়ে মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না, কি এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, এইরকমই লাগে। তো ওইরকম ভাবে আমার না খুব বলাটা মুশকিল যে কোথায় খুব ভালো লেগেছে কোথায়। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমার একটা স্মৃতি মনে আছে, সেটা হচ্ছে ট্রেনে করে যাচ্ছিলাম জয়ন্তীতে, তখন সাত্তুকিতে গাইছিল দে দে পাল তুলে দে মাঝি তুই হেলা করিস না, এই গানটা একটা ইয়ে গান। তো সেখানে একটা টানেল আছে, হ্যাঁ, রাজা ভাত খাওয়া জঙ্গলে, গুলমা ক্রস করে রাজা ভাত খাওয়া জঙ্গলে যখন বর্ডার, হ্যাঁ গুলমাটা বর্ডার, ওখান থেকে যেই নদীটা ক্রস করে রাজা ভাত খাওয়া ইয়েতে ঢুকছে, রাজা ভাত খাওয়াতে একটা টানেল আছে। সেই টানেলটা তখন ট্রেনটা অত স্পিডে চলছিল তো মনে হচ্ছিল অনেক বড়। হ্যাঁ, পরে সেটা ঠিক করেছি না, টানেলটা খুব বেশি বড় না, ট্রেনটা আসলে আস্তে চলছিল। তো ওই সময় গাইছে না, হঠাৎ সব অন্ধকার হয়ে গেল, পুরো মানে কি বলবো সেটা তোমাকে বোঝাতে পারবো না। ওই সময় বাজাচ্ছি তখন পাগলের মতো লাগছে, আনন্দ, সেই আনন্দের কোনো জাস্টিফিকেশন নেই বা সেটা মানে ডিফাইন করতে পারবে না তুমি না। ওইটা বাহ, খুব সুন্দর বলেছো, মানে কথাটা খুব পাওয়ারফুল বলেছো, মানে একেবারে মানে এটা খুব ভেতর থেকে উপলব্ধি করার একটা কোথায় একটা শোতে অর্কর সঙ্গে, সেটা খুব খারাপ একটা সাউন্ড ছিল, যত সম্ভব ইউরোপের কোথায় স্টুটগার্টে যত সম্ভব। হ্যাঁ, খুব খারাপ, মানে তার আগে পিঙ্কি দাদা বলতো যে ইউরোপে পুজো শো করতে আসে, খুব খারাপ সাউন্ড, জঘন্য। হ্যাঁ, সত্যি মানে ভালো ওরকম না, ওর থেকেও খারাপ সাউন্ডে কাজ করেছি। বালিতে গিয়ে অর্গর সঙ্গে রাস্তায় বসে বাজিয়ে দিই, সেটা হচ্ছে চোঙে বাজছে, হ্যাঁ এরকম হয়েছে। তো আমার ওরকম কিছু মনে হয় না। হ্যাঁ, যদি থাকে সব ইকুইপমেন্ট তাহলে যেন মনে হয় না একটু ঠিকঠাক করে করি। হ্যাঁ, এবার স্টুটগার্টে যেটা হয়েছিল সেটা একটা স্পিকার, হ্যাঁ ফ্রন্ট স্পিকার, এবার সেটাকে কিছুটা আমাদের দিকে ঘুরিয়ে দেয়, কিছুটা অডিয়েন্সের দিকে, এরকম ফিডব্যাকও আসছে না। না, সেটা এত অপূর্ব হয়েছিল, আর সবার আনন্দটা যারা শুনছে তাদের ওই আনন্দটা দেখে একটা আনন্দ হয় না, সেটা যেন সব পুরোটা এক জায়গায় হয়েছিল, সেটা একটা অদ্ভুত আনন্দ হয়েছিল তখন। হ্যাঁ, খুব ভালো লাগা হয়েছিল এটা। আর আমার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আনন্দ হয়, বুঝতে পারলে তো। সেটা হচ্ছে ধরো এই দেউল ঘাটাতে গিয়ে পুরুলিয়া একদল হচ্ছে ওই আদিবাসীরা, ওরা হচ্ছে ইয়ে করছে, আমরা শুনতে শুনতে হঠাৎ মনে হলো যে বাহ এত ভালো, মানে ওই যে এত ভালো বলাটা সঙ্গে সঙ্গে উঠে নাচতে আরম্ভ করা, এইগুলো হয় মানে পিকুলিয়ার সব ইয়ে। না, এটা খুব ভালো, ঠিকঠাক না, এগুলো খুব, এগুলো কি বলতো জীবনটাকে, মানে জীবনে যে আমরা বেঁচে আছি এবং বাঁচার জন্য যে একটা আনন্দ দরকার, সেই আনন্দের কোনো বিনা কারণে আনন্দ হওয়াটাই কিন্তু জীবন। মানে আমাকে অনেকে বলে এই যে পডকাস্ট করছো, কি কেন করছো তুমি, তো এটা এই করো, অন্য জগতের মানুষ হ্যান ত্যান। আমি বলি যে আমার ভালো লাগে, এবং আমি যে পাগলামিটা করি আমার সাথে অনেকে সেই তাতে যোগ দেয়, তাতে আরো ভালো লাগে। মানে আমি তো সজীব সরকারের সাথে যে যাকে অনেকে অনেক বড় বড় চ্যানেলের সামনে দেখছে, অনেক বড় বড় শোতে বাজাচ্ছে, এইভাবে 1-to-1 কনভারসেশন করতে পারছি একটা এই চেষ্টার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তোমাদের সবার থেকে এটা করি কিছু শেখার জন্য, এটা সবচেয়ে বড় কথা। আমাকে এই যে বলতে পারছি, এই যে বলাগুলো এত আনন্দ হচ্ছে না। তবে হ্যাঁ, সবকিছুর মধ্যেই না শেষে একটা দুঃখ থাকে, সবকিছুর পরে যে দুঃখটা আমি নিজে কি করছি, আমি নিজে কতটা দিতে পারছি এখানে। এই যে শুনলাম ওরা এত সুন্দর বাজালো, এত সুন্দর গাইলো, নাচলো, আমি তো ওদের সঙ্গে নেচে দিলাম। আমি কি ওরা যেটা বাজাচ্ছে ওটা কি বুঝতে পারলাম আসলে? আনন্দটা পেলাম কেন, হঠাৎ কেন আনন্দ পেলাম, এটা আমার মনে হয় কেউ আমরা জানি না যে আনন্দটা কেন হয়, কি কারণে হয় আনন্দ। হ্যাঁ, সেই কারণটা হয়তো খুঁজিও না। হ্যাঁ,
সেটা কি দরকার আছে খোঁজা? হ্যাঁ মানে দরকার নেই, কিন্তু খুঁজলে হয়তো পাবেও না। মানে আমি একবার ট্রাই করেছিলাম যে আমি প্রচন্ড আনন্দ পেলাম। কেন কেন পেলাম আনন্দটা? এইটার মধ্যে এইটা ছিল বলে, এরকম নাচের মতো করে একটা তাল বাজছিল বলে? না, এটা তো বাজে। তাহলে কেন এখন আনন্দ পেলাম? যতগুলোই প্রশ্ন হচ্ছে সবই কেটে দিতে হচ্ছে না? আসলে এরকমই। আর ওই যে বললাম না, সব শেষে একটা হয়, কষ্ট হয়, সেটা হচ্ছে যে আমি কতটা পারছি ওইটা করতে। আমি কি পারছি আদৌ? আমি তো নাচলাম, নাচতে পারলাম। তাহলে আমাকে ভালো করে ওদের ওইটাকে আরো শিখতে হবে, আরো জানতে হবে, ওদের জীবনযাত্রা কিরকম সেটাকেও জানতে হবে। তো সেটা তুমি কি করো? যার জন্য কি তুমি ট্রাভেল করো? তুমি কি? হ্যাঁ মানে এখন আমার এই কয়েক বছর একটু বন্ধ আছে, কারণ ছানাগুলো তো একদম ছোট। তার আগে যেটা করতাম, আমি ওদের সঙ্গে গিয়ে থাকতাম, ট্রাভেল করতাম। এখন আবার মানে ভাবছি, সেটা 2 বছর আগে থেকেই ভাবছি আবার বেরোবো। এই রিসেন্টলি ওরকম একদিন বেরিয়েছি, সকালবেলা বেরিয়েছি, ভোরবেলা ফিরেছি, পরের দিন ভোরবেলা। আচ্ছা, থাকিনি, মানে ওই কন্টিনিউ এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, চলছে এসব। প্ল্যান করছি আরো সামনে যাওয়ার। আমাকে বলো, আমিও যাবো। আমিও এরকম আগে অনেক বেশি করতাম। তো এই যে আমার ঢোলের যে স্টিকটা ধরা, আমাকে তো হাতে ধরে কেউ শিখিয়ে দেয়নি। এটাই রাস্তাঘাটে মাঠে ঘাটে দেখেই ওটা আমাকে শেখা। যাকে পাচ্ছি তাকে, যেমন ক্ষুদিরাম দা, খোকন দা, মুর্শিদাবাদে একজন সমুদ্রগড়ে, একজন বাংলাদেশের সিলেটের। হ্যাঁ, ওদেরকে যখন কাছে পেয়ে যাচ্ছে, শোনো এই যে কাঠিটা ধরলে, এই কাঠিটা কিভাবে ধরলে বলো তো? আমি না এইভাবে ধরতে পারছি না, কি করবো বলো? মানে আমি তো এইভাবে ধরি, উল্টো করে ধরি। আমি না চাইছি সোজা করে বাজাতে। তীর্থ আগে করে বলে, সজীব তুই ট্রাই কর, সোজা করে ধরে ট্রাই কর। নর্থ বেঙ্গলে ওরা সবাই ওইভাবে বাজায়। বাংলা ঢোলটা কিন্তু উল্টো করে বাজানোর নয়, সোজা করে বাজানোরই যন্ত্র। তাহলে তুই অনেকটা স্পেস পাবি, অনেকটা খোলা জায়গা পাবি বাজানোর, মানে সাউন্ড কোয়ালিটিটাও চেঞ্জ হয়। আচ্ছা, ঢোলের ক্ষেত্রে। তো এই যে মাঠে ঘাটে থেকে এইগুলো শেখা। আবার যারা এই কাজগুলো করে, গান বাজনা করে কি নাচ করে, এই চারুকলাতে আছে যারা, তাদের কিন্তু পেছনে টানারও প্রচুর লোক আছে, প্রচুর। এই তুই এটা করছিস, কি হবে এসব করে? ওর থেকে সাইকেলের দোকানে কাজ করে, অন্তত পয়সা পাবি দুটো। হ্যাঁ, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। হ্যাঁ, আরে না, হয়তো সে খুব ভালো বাজাচ্ছে, কি খুব ভালো গাইছে। আমিও গান করি, তুমি ধরো গাইছো, খুব ভালো গাইলে, আমি না তোমাকে গিয়ে বাহবা দেবো না। হ্যাঁ, তোমাকে কি বলো, গাইলো, গানটাকে ঠিক করে কর। এই যে এটা কিন্তু আছে আমাদের সমাজের মধ্যে। এটা আমি প্রথম যখন আমি বিদেশে যাই, এটা আমি দেখেছিলাম সবাইকে কিন্তু খুব উৎসাহ করছে। স্পেশালি আমি দেখতাম যে ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মারা তাদের কিন্তু খুব সবকিছুতেই উৎসাহ করছে। সে একটা বেঁকা ছবি এঁকেছে, কিন্তু তাতেও তাদের বলছে খুব ভালো, একটা উৎসাহ দেওয়াটা। সেইখান থেকেই হয়তো একটা বিরাট বড় শিল্পী তৈরি হবে। এখনো সেগুলো ঘটে আমাদের সঙ্গে এখনো ঘটে। আমি খুব কনসিয়াসলি আমার ছেলেকে চেষ্টা করি, এটা মানে ভুল করেও না, কারণ সাবকনসিয়াসে তো ওটা আমাদেরও হয়েছে না, সবকিছুতেই একটা মানে ক্রিটিসিজমের ব্যাপার। মানে আমিও ট্রাই করি ওইটা, মানে মোটিভেশনটা আমাদের উল্টো ভাবে আসার, মানে এমন হতো যে আরে এটা পারলি না, মানে এটা যেন এটা মোটিভেশন না, এটা অনেককে আরো উইথড্র করিয়ে দেয়। হ্যাঁ, মানে তারপরে কিন্তু তার মধ্যে থেকেই কত ভালো ভালো মানে ট্যালেন্ট হারিয়ে যায় ওখানেই। এইটাতে তারা, হ্যাঁ, আমাকে একজন, সে হচ্ছে পুরুলিয়াতেই থাকে, একজন ভদ্রলোক, সে করেছে, এখন বয়স হয়েছে। সে বলছে, সজীব, এটা তুমি তো এদিক ওদিক অনেক জায়গায় যাও, একটু দেখো না যদি কোথাও গাইতে পারি। ভদ্রলোক এত ভালো গায় না সদীপ দা, আমি শুনে ওখানে আপনি না, আমি মানে আমার তো ওরকম ক্ষমতা নেই কোথাও যে কোনো চ্যানেলে ঢুকিয়ে দেয়, আমাদেরকেই বলে আমরা বাড়াতে যাই, তার বিনিময়ে একটা পারিশ্রমিক পাই। তো যখন এইসব হয় তখন আপনি আসুন না, আমি দরকার আমি খবর দেবো, যখন আমি খবর পাবো তখন খবর দেবো, আপনি আসুন। বলছে না, এই বয়সে আর ওরকম হয় না। এই যে এত ভালো একটা ট্যালেন্ট, তিনি তো এখন যে ভালো এরকম তো না, এটা ছিল বলেই তো এখন ওইটা বেরোচ্ছে। একটা দুঃখ লুকিয়ে আছে কোথাও। হ্যাঁ, এইগুলোকে আমার মনে হয় যে
এই রকম যে ট্যালেন্ট, এরকম যে শিল্পী, মানে আমার কাছে কিন্তু আমার কাজ, যে কাজটা ধরো এই যে আমি ছোট করে আমি চেষ্টা করছি একটা পডকাস্ট করা, আমি আহ্বান করবো এরকম শিল্পীদেরও নিয়ে যদি আমি কাজ করতে পারি। কেননা আমার কাছে তো দেখো আমার স্টুডিও, আমার গাড়ি, আমার তো আর বিরাট কোনো ইনফ্রাস্ট্রাকচারের দরকার নেই। আমার একটা ছোট, আমি গাড়িটা নিয়ে যেখানে ইচ্ছে চলে যেতে পারি, সেটাই আমার স্টুডিও, তাই না? তো আমি নিশ্চয়ই চেষ্টা করব, যদি এরকম তুমি কিছু কন্ট্যাক্ট দাও, তাদের নিয়েও যদি আমি কাজ করতে পারি, তাদের কথাও যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, এবং তাতে তাদের যদি এগিয়ে যাওয়ার একটা পথ বেরোয়, তার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। একদম। আমি একজনের সঙ্গে আলাপ হয়েছিল, সেটা কলকাতাতেই থাকে, এই ট্যাংরার এইদিকে যত ট্যাংরা না, হ্যাঁ ওই সাইডটাতে একটা অনুষ্ঠান করতে গেছিলাম, গিয়ে চা খেতে গেছিলাম তার দোকানে। সেই ভদ্রলোক আগে অনেক পুরস্কার পেয়েছে, কারণ ওই যে পুজোর যে থিম হয় না, দুর্গাপুজোর যে থিম হয়, সেই থিমের কাজ করতে, যখন থিমটা কলকাতায় এসছে সেই সময় উনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছে সেই সময়। কিন্তু এখন সে ওই চায়ের দোকান চালায়, সে খুবই জরাজীর্ণ অবস্থা চায়ের দোকানটার। অনেকগুলো পাঞ্জাবি পরে, আমি বললাম এগুলো কি কাপড় কাপড় দেখছি আঁকা? বলছে পাঞ্জাবি। একটা সুন্দর পাঞ্জাবি একটা খুলে দেখালো, বলছে এটা নিয়ে যাও তোমার জন্য। এটা বললাম মানে এটা আমার জন্য কেন? বলছে এটা আমি তোমাকে দিয়ে দিই, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগছে। বললাম না, আমি তো এটার, আপনাকে তো এটার পারিশ্রমিক দেবো। বলছে না, কিচ্ছু দিতে হবে না, এই যে তুমি নিয়ে গিয়ে যদি কাউকে বলো যে উনি বানাতে পারে, তাহলে সেই যদি এসে আমাকে বানাতে দেয় কোনো কারণে, তখন আমি হয়তো কিছু পয়সা পাবো। আমি তখন ভেবেছিলাম হ্যাঁ প্রচুর। আমি বলেছিলাম যে আপনি কি কোনো প্রাতিষ্ঠানিক ভাবে আঁকাটা শিখেছিলেন? বলছে না, প্রাতিষ্ঠানিক ভাবে আঁকাটা শিখলে হয়তো আমি এটা করতে পারতাম না। কথাটা খুব বড় কথা। হ্যাঁ একদমই তাই। তো একটা কথা বলো সজীব, এই যে তুমি এত জার্নি করার পর কখনো কি ফিরে গেছো বাংলাদেশে, তোমাদের ওই পাড়াতে, ওই বাড়িতে, বা যাওয়া হয়েছে কখনো বাংলাদেশে? হ্যাঁ, আমি বড় হয়ে তখন উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমার কাকার বিয়েতে গেছিলাম। তার আগে আমার একটা সারা পৃথিবী দেখতে পারে এরকম একটা টিভি চ্যানেলে ইয়ে হয়েছে একটা অনুষ্ঠান, হ্যাঁ সেটা ন্যাশনালের একটা, মানে ওই ডিডি ন্যাশনাল যেটা, সেটাতে হয়েছে দিল্লিতে বেড়াতে গেছিলাম। তো সেটা সব ওই আত্মীয়দের যেরকম বলা হতো, মায়ের তো এগুলো নিয়ে অনেকই মা গর্ব, প্রচন্ড গর্ব, এটা সবাইকে বলে দেয়, এই এদিনকে দেখাবে দেখিস এরকম। হ্যাঁ মানে মা যতটা বড় করে ভেবেছে, আমি অতটা বড় করে ভাবতে পারিনি আর কি। নিশ্চয়ই, এখন তো আরো পথ চলার আছে, অনেকটাই তো এগিয়েছো। হ্যাঁ, এবার তোমার তখন তারপরে বাংলাদেশে গেছি ঘুরতে কাকার বিয়েতে। গিয়ে ওই তখন তার আগে ওরকম খবর হয়ে গেছে, সবাই দেখেছে। আমি যে স্কুলে ভর্তি হয়েছিলাম, আমার নিমাই স্যার বলে একজন ছিলেন প্রাইমারি স্কুলে, খুবই ভালোবাসতেন আমাকে। তো উনিও দেখেছেন, হ্যাঁ তখন বেশ অনেকটা বয়স, প্রায় শেষের দিকে এরকম। তো সেই সময় গেছি, গিয়ে দেখা করতে গেছি পুরনো যারা আছে আমার স্কুলে স্যাররা যারা ছিলেন, তারা কেমন আছেন, যাদের সঙ্গে দেখা করতে পারবো ওই মুহূর্তে তখন। তো নিমাই স্যারের বাড়িতে গেছি। নিমাই স্যার তো মানে আমাকে একবার দেখেই চিনতে পেরেছে, কারণ ছোটবেলায় ওই 6 বছরে চলে এসেছি, মানে মনে ভর্তি হয়ে কিছুদিন পড়ার পরে আবার এখানে এসে মনে ভর্তি হয়েছি। হ্যাঁ, তো নিমাই স্যার আমাকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে, পেয়ে আমার ডাকনাম গোপাল। হ্যাঁ, গোপাল না, সজীব বলেই ডাকতো। তো সজীব আয়, তোকে চিনতে পেরেছি। হ্যাঁ, তারপরে গল্প, কান্নাকাটি, এগুলো ওই গেছিলাম, গিয়ে সব আগের মতো ওরকম আর পাইনি। সেটা তখন ছোটবেলায় একটা স্মৃতি থাকে না, যে এখানে ঘর ছিল, এই রাস্তাটা দিকে হেঁটে গিয়ে পদ্মায় যেতে হতো। তো এই রাস্তা দিয়ে এরম করে এখানে আসতাম, এই পুকুরে ওপারে হচ্ছে একজন, পুকুরের ওপাশে দালানি আম গাছ ছিল, ওই গাছের ওপাশে একটা বাড়ি ছিল মোয়াজ্জেম কাকার। মোয়াজ্জেম কাকা হচ্ছে ওই তার ব্যাঞ্জ বাজাতো, যেটা বুলবুল তরঙ্গ বলে। সারাদিন চটি নিয়ে ফেরি করতো, চপ্পলের ব্যবসা ছিল, যেটা নিয়ে ফেরি করতো, সন্ধ্যাবেলা এসে বুলবুল তরঙ্গ বাজাতো।
আর ওদের একটা ইয়ে আছে কলাই রুটি, হাতে থাকা কলাই রুটি তৈরি করা। তো আমি প্রায় গিয়ে ওদের বাড়িতে কলাই রুটি খেতাম। হ্যাঁ, ওইরকম তো ছিল না আগে। এখন এই যে এত ভাগাভাগি, যে মুসলিম এ হিন্দু, এই দেশের ওই দেশের, কি এরা এই কাস্ট, ওরা ওইরকম। আগে আমার মনে হতো যে কোথাও এতটা ছিল না বাংলাদেশে। হ্যাঁ, কারণ আমি দেখো না, আমরা সারা একটা পাড়া, পুরো পাড়াতে একটা সাইডে পুরো সবাই হিন্দু, পাশে চারপাশে সবাই মুসলিম। কিন্তু না, সবাই সবার বাড়িতে যাওয়া আসা ছিল, সবার সঙ্গে ভালো সখ্যতা। পাশের গ্রামে নুরুল্লাহপুর একটা গ্রাম, হ্যাঁ, সেখানে সবাই মুসলিম, সবাই এই পাড়াতে আসছে। ওই ভেদ বিভেদটা ছিল। হ্যাঁ, তখন ওই যে আনন্দ, ওই আনন্দটা, একটা টলারেন্স ছিল সবার মধ্যে না? হ্যাঁ, টলারেন্সটা অনেক কমে গেছে আজকাল। তো প্রত্যেকটা মানে দিন আমি দেখি যে একটা এত বেশি পোলারাইজেশন হচ্ছে, মানুষকে একের অপরের মানে এই রিলিজিয়ন নিয়ে বিভেদটা যেন আরো বেড়ে গেছে। মানে রিলিজিয়নের সঙ্গে সবকিছু, কাজের ক্ষেত্রে সবকিছুতেই বাড়ি। একটা ছোট্ট বাচ্চাকে তার মাথার মধ্যে এমন করে বিষটাকে প্রয়োগ করা হয়েছে, তাকে সে বলছে যে মুসলিম ওরা। হ্যাঁ, এটা কি খুব ডেঞ্জারাস আর কি। আমরা ব্রাহ্মণ, এইরকম। এখন আগেও ছিল না এরকম না। তাহলে যদি এটা না থাকতো হয়তো জগাই মাধাই এরা তৈরি হতো না, চৈতন্য নিতাই এটা তৈরি হতো না, মানে অদ্বৈত আচার্যও তৈরি হতো না। তো সেটাও ছিল আগেও, কিন্তু এইরকম নোংরা ভাবে না। এখন এটা তো একটা নোংরামির একটা পর্যায়ে চলে গেছে। তো নতুন যারা শিল্পী হতে চান, তাদের তুমি কি বলতে চান? মানে কি কি জিনিস খুব ইম্পর্টেন্ট একজন শিল্পী হওয়ার জন্য? দেখো, মানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সারা জীবন শেখা। মানে এই নয় যে গুরুর কাছে গিয়েই শিখতে হবে। হ্যাঁ, আমরা তো গুরু মানে একজনকে ধরে নি যে একজন আমার গুরু, ওরকম নয়। গুরু হচ্ছে সারা পৃথিবী গুরু। এই সামনে বাজারে যে মাছ বিক্রি করছে সেও আমার গুরু, এরকম হতে পারে। তো এই যে শেখাটা সব সময় চালাতে থাকা, আর ধৈর্যটা না হারিয়ে ফেলা। হ্যাঁ, মানে আমি হেরে গেলাম, আমার জীবনে আর কিচ্ছু হবে না, এইটা যেন না করা। মানে কন্টিনিউয়াসলি চেষ্টা। মানে হ্যাঁ, মানে আজকাল আমরা খুব মানে অল্পতেই আমরা মানে ধৈর্যটা আরো কমে গেছে সোশ্যাল মিডিয়ার জন্য। মানে আমরা খুব রেজাল্টটা খুব তাড়াতাড়ি চাই, এটা তো হয় না সব ক্ষেত্রে। মানে মানুষের তো মানে অনেক সময় লেগেছে, যেমন 20-30 বছর লেগেছে। আর একটা হচ্ছে চাহিদাটা কম করা। হ্যাঁ, চাহিদা সব দিক থেকে বলবো। হ্যাঁ, সব দিক থেকে। যে আচ্ছা, আমার ব্র্যান্ডেড জুতো নেই, ব্র্যান্ডেড শার্ট নেই, তাহলে আমি হয়তো এই সমাজে যেতে পারবো না, এখানে যেতে পারবো যেতে পারবো না, যাবো না। পাশে দাঁড়িয়ে আমি ওই ক্যাফেটাই ঢুকবো না, পাশের রাস্তায় দাঁড়িয়ে যে চায়ের দোকানে যেখানে চা খাবো। মানে ওই নেই বলে যে আমি পুরো হারিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এগুলো যে জীবনে খুব দরকারি জিনিস, মানে সেইটা যেন না মানে হয় আর কি। হ্যাঁ, আর এইটার জন্যই যত ঝামেলা, এই চাহিদাটার জন্যই। হ্যাঁ, মানে এই সব